আমি এখানে কি করছি? এটা কোন জায়গা? ঠিক তখনই গাজীপুরের মেঘডুবি রিসর্টের পিছনের দরজা খোলার একটা মৃদু শব্দ হলো। ভেজা ঘাসের উপর খালি পায়ের শব্দ তুলে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। সেই শব্দে এমন এক মাদকতা আছে যা আকাশের হৃদস্পন্দন বাড়িয়ে দিল। আকাশ। ম্যাম, আপনি? আমরা এখানে কি করছি? কি হয়েছে? শ্, এখানে কোনো ম্যাম নেই আকাশ। এখানে শুধু তোমার রোমান্টিক বউ লামিয়া আছে আর তুমি। লামিয়া আরও এক পা এগিয়ে আসে। বৃষ্টির পানি আর দামি পারফিউমের এক মিশ্র ঘ্রাণ আকাশকে মাতাল করে দিচ্ছে। সে কিছুতেই চোখ ফেরাতে পারছে না। কিন্তু অফিসের সবাই, আমরা তো কাল সকালে প্রেজেন্টেশন আছে। আমাদের এক্ষুনি ঢাকা ফেরত যাওয়া উচিত। এটা ঠিক হচ্ছে না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেই হিসাব করার জন্য পুরো জীবন পড়ে আছে বে। কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্য হয়। এই বৃষ্টি, এই রাত, এই নীরবতা। তোমার কি ভালো লাগছে না? আমার প্রতি তোমার ফিলিংস জাগছে না? লামিয়া আকাশের একেবারে কাছে এসে দাঁড়ায়। তাদের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। আকাশ লামিয়ার উষ্ণ নিঃশ্বাস নিজের মুখের উপর অনুভব করতে পারছে। আমার আমার মাথা কাজ করছে না। প্লিজ বলুন, এসব কি হচ্ছে? লামিয়া আকাশের ভেজা শার্টের কলার ঠিক করে দেওয়ার ভান করে তার বুকের কাছে আঙুল ছুঁয়ে দিয়ে বলে, মাঝে মাঝে মাথাকে বিশ্রাম দিতে হয় আকাশ। শুধু মন দিয়ে অনুভব করতে হয়। তুমি তো অফিসে সারাক্ষণ মাথা কাটাও, আমার সাথে তর্ক করো, আমার সিদ্ধান্তের বিরুদ্ধেও যাও। তোমার সাহস তো কম নয়। লামিয়ার ফর্সা নরম আঙ্গুলের স্পর্শে আমার পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করে বললাম, আমি শুধু আমার কাজটা করি ম্যাম। এটা বলাতে ম্যাম প্রায় আমার ঠোঁটের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, অফিসে তো অনেক সাহস দেখাও, এখন কি হলো? এখন আমার চোখের দিকে তাকাতে পারছো না কেন? ভয় লাগছে? লামিয়া তার এক হাত দিয়ে আলতো করে আকাশের গাল স্পর্শ করে। তার শীতল আঙুলের স্পর্শ আকাশের উত্তপ্ত গালে অদ্ভুত এক শিহরণ জাগায়। ভয় না, আমি বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? এটা বুঝতে পারছো না যে তোমার এই জেদটাই আমাকে তোমার দিকে টানে? তোমার চোখের এই আগুনটাই আমি রোজ অফিসে দেখি আর ভাবি, এই আগুনটা যদি শুধু আমার জন্য জ্বলতো। লামিয়ার কথায় আকাশ বাকরুদ্ধ হয়ে যায়। এ কি সেই মহিলা যে কিনা সামান্য ভুলের জন্য আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়? আপনি এমন করে কেন কথা বলছেন ম্যাডাম? কেন? আমার কি অধিকার নেই নাকি? নাকি তোমার ভয় করছে যে তুমি আমার প্রেমে পড়ে যাবে? নাকি অলরেডি পড়ে গেছো আমার প্রেমে? লামিয়া আর কোনো সুযোগ দেয় না। সে তার ভেজা ঠোঁট দুটো আকাশের ঠোঁটের উপর চেপে ধরে। সেই চুম্বনে কোনো তাড়াহুড়ো নেই, আছে এক গভীর আবেগ আর অধিকার বোধ। আকাশের মনে হয়েছিল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও লামিয়ার শরীরের মাদকীয় ঘ্রাণ আর তার ঠোঁটের উষ্ণতায় সে নিজেকে সঁপে দেয়। কিছুক্ষণ পর লামিয়া আলতো করে নিজেকে ছাড়িয়ে নেয়। দুজনেরই ভারী নিঃশ্বাস পড়ছে। আকাশ হাঁপাচ্ছে। লামিয়া আবারও আকাশের কপালে আলতো করে চুমু খেয়ে বলে, এখনো কি কিছু বুঝতে বাকি আছে? আপনি এটা করতে পারেন না। আমরা আমার কি বস আর এমপ্লয়? ওই পরিচয়টা শুধু অফিসের চার দেয়ালের জন্য। এখানে এই বৃষ্টির নিচে আমরা শুধু একজন নারী আর একজন পুরুষ। আর এই পুরুষটাকে আমার চাই, পুরোপুরিভাবে চাই, উজাড় করে চাই। কি পারবে না নিজেকে আমার মাঝে সঁপে দিতে? লামিয়া আকাশের হাত ধরে তাকে ভিলার ভিতরের বেডরুমের দিকে টেনে নিয়ে যায়। রুমের ভিতর ডিম লাইট জ্বলছে। বিছানার উপর সাদা চাদর পাতা। লামিয়া দরজাটা বন্ধ করে দেয়। লামিয়া আকাশের ভেজা টি শার্ট ধরে বলে, এটা খুলে ফেলো, তোমার ঠান্ডা লেগে যাবে। আর আপনার, আপনিও তো পুরো ভিজে গেছেন। আমাকে উষ্ণতা দেওয়ার দায়িত্ব তো এখন তোমার আকাশ, পারবে না? এই বলে লামিয়া তার শাড়ির আঁচলটা কাঁধ থেকে ফেলে দেয়। ডিম লাইটের আলোয় তার ভেজা শরীর, তার উন্মুক্ত কাঁধ আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। লামিয়াকে দুহাতে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে লামিয়ার কাঁধে মুখ ডুবিয়ে বললাম, কেন করছেন এমন? আমি তো আপনার উপর রেগে থাকি, আপনাকে সহ্য করতে পারি না। তবুও কেন আপনার কাছে আসলেই আমার সব প্রতিশোধ ভেঙে যায়? কারণ ঘৃণা আর ভালোবাসার মধ্যে তফাৎটা খুব সামান্য আকাশ। তুমি আমাকে ঘৃণা করো না, তুমি আমার ক্ষমতাকে ভয় পাও, আর আমি তোমার জেদকে ভয় পাই। আজ রাতে
কোনো ভয় থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। আকাশ লামিয়াকে কোলে তুলে নেয়। লামিয়া তার গলা জড়িয়ে ধরে আকাশের চোখে চোখ রাখে। তাদের ঠোঁট আবারও এক হয়। এবার সেই চুম্বনে ছিল তীব্রতা, ছিল এতদিন ধরে চেপে রাখা এক গোপন আকাঙ্ক্ষা। আকাশ লামিয়াকে নিয়ে বিছানায় গিয়ে এগিয়ে যায়। দুজনেই বিছানায় শুয়ে পড়ে। আর ঠিক তখনই ক্রিং 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 করা অ্যালার্ম ঘড়ির কর্কশ শব্দটা যেন হাতির মতো আমার মাথায় আঘাত করে। আমি ধরপড় করে বিছানায় উঠে বসলাম। আমার নিঃশ্বাস দ্রুত চলছিল। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে বুকের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে আসবে। কপাল বেয়ে গাম গড়িয়ে পড়ছে। হাঁপাতে হাঁপাতে বললাম, কি 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 ছিল এটা? সে চারপাশে তাকায়। না, এখানে কোনো মেঘডুবি রিসোর্ট নেই, কোনো বৃষ্টি বা সুইমিং পুলও নেই। এটা আমার ধানমন্ডির সাধারণ একটা ভাড়া নেওয়া বেডরুম। আর আমার পাশে কোনো লামিও নেই। নিজের কপালে চাপড় মেরে বললাম, আস্তাগফিরুল্লাহ, সি ছি ছি ছি, কী সব জঘন্য স্বপ্ন দেখছি আমি ওই টানিটাকে নিয়ে, মানে আমার অফিসের বসের সাথে। হে আল্লাহ, কি ছিল ওটা? আরে, অন্য একটা মেয়ের সাথে যদি এই স্বপ্ন দেখতাম তাও হতো, কিন্তু ওই অহংকারী বদমেজাজি গুন্ডি মেয়ের সঙ্গে, ছি 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 ছি। কিন্তু তার শরীর তার কথায় সায় দিয়েছিল না। স্বপ্নে সেই মুহূর্তগুলো, লামিয়ার স্পর্শ, তার ঠোঁটের স্বাদ, সব কিছু এতটাই জীবন্ত ছিল যে আকাশ এখনও তা অনুভব করতে পারছে। সে নিজের শরীরের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যায়। নিজেকেই ধমক দিয়ে বলে, শান্ত হ আকাশ, শান্ত হ। এটা শুধু একটা স্বপ্ন ছিল, একটা বাজে স্বপ্ন। যে মহিলা তাকে মানুষ বলেই মনে করে না, তাকে নিয়ে এসব ভাবাটাও পাপ। আর 7-5 না ভেবে আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে গেলাম। দর্শক, আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু হয়নি এই অ্যালার্মের শব্দের কারণে। আয়নায় নিজের বিবস্ত চেহারাটা দেখে আমার নিজেরই ঘৃণা লাগছে। মুখে যতই অস্বীকার করি না কেন, অফিসের ওই অহংকারী গন্ডি বসের প্রতি আমার মনের গভীরে এক ধরনের নিষিদ্ধ আকর্ষণ আছে। আর এই আকর্ষণটা আমার জন্য সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে চলেছে। সে বেসিনের কলটা ছেড়ে দিয়ে মুখে ঠান্ডা পানি ঝাপটা দেয়। ভেজা মুখটা আয়নায় দেখে নিজের সাথেই কথা বলতে শুরু করে। কি সমস্যা তোর আকাশ? হ্যাঁ, আমি আকাশ চৌধুরী, ঢাকার এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলে। একটা মাল্টিনেশনাল অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে কাজ করি। নিজের যোগ্যতায় এতদূর এসেছি। আত্মসম্মানবোধটা একটু বেশি হয়তো, তাই অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। সে এক মুহূর্ত থামে। তার চোখের সামনে স্বপ্নে সেই ভেজা শাড়ি পরা লামিয়ার মুখটা ভেসে ওঠে। আর ওই স্বপ্নের মেয়েটা সে লামিয়া চৌধুরী, দেশের টপ বিজনেসম্যান আশফাক চৌধুরীর একমাত্র নাতনি, ক্রিয়েটিভ ক্যানভাসের সিইও। বয়স হয়তো আমার থেকে 2-1 বছরের বেশি হবে, কিন্তু অহংকার আর দাপট দেখলে মনে হয় দুনিয়াটা তার বাপের সম্পত্তি। একটা আস্ত হিটলার, গুন্ডি আর ডাইনি। তার সাথে আমার সম্পর্ক তো শুধু আগুন আর বারুদের, অথচ তাকে নিয়ে আমি ছি। আকাশ আবারও মুখে পানি ঝাপটা দেয়, যেন স্বপ্নের শেষ রেশটুকুও ধুয়ে মুছে ফেলতে চাইছে। কিন্তু সে জানে এই অনুভূতির ছাপটা এত সহজে মোছার নয়। কিছুক্ষণ পর সকালে সেই বৃষ্টির স্বপ্নটা মাথা থেকে ঝেড়ে ফেলে একটা তিক্ত মন নিয়ে আকাশ অফিসের জন্য রেডি হয়। বাইক স্টার্ট দিয়ে যখন সে গুলশানের উঁচু উঁচু বিল্ডিংগুলোর দিকে এগোচ্ছিল, তখন বারবার তার মনে হয়েছিল আজকের দিনটা ভালো যাবে না। অফিসের করিডোরে পৌঁছয় সে। ক্রিয়েটিভ ক্যানভাসের কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই আকাশ এক থমথমে পরিবেশ অনুভব করল। রিসেপশনিস্ট মেয়েটা মাথা নিচু করে কাজ করছে। পিয়ন মজিদ চাচা এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে যেন বারুদের গন্ধ। তার কলিগ রাশেদ ফিসফিস করে আকাশের পাশে এসে বলে, ভাই, আজ আর ম্যামের চোখের সামনে পড়িস না। সকাল থেকে যা চলছে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আজই ফেলারেই হবে। কেন, কি হয়েছে আবার? কোন ক্লায়েন্টকে আবার জীবন দিয়ে সেবা করতে হবে? আরে না, গ্লোবাল কসমেটিকের যে নতুন ক্যাম্পেইনটা আমরা জমা দিয়েছিলাম সেটার ফাইনালাইজেশন নিয়ে মিটিং চলছে কনফারেন্স রুমে। আর ভিতরের অবস্থা ভালো না। আমি কিছু বলার আগেই কনফারেন্স রুম থেকে কাঁচ ভাঙার মতো তীব্র এক চিৎকারের শব্দ ভেসে এলো। পুরো ফ্লোরে সবাই এক মুহূর্তের জন্য চমকে নিজেদের কাজের জায়গায় আরো গুটিয়ে নিল। এটা কি ডিজাইন করেছেন আপনারা? নাকি বাচ্চাদের ড্রয়িং খাতা থেকে ছিঁড়ে এনেছেন? এই কালার প্যালেটকে সিলেক্ট করেছে? হ্যাঁ,
এত চোখে লাগার মতো ক্যাটকেটে রং কি আপনারা আপনারা কি মেহেদির বিজ্ঞাপন বানাচ্ছেন? আকাশ আর রাশেদ নিঃশব্দে কনফারেন্স রুমের কাঁচের দেয়ালের দিকে তাকায়। ভিতরে ক্রিয়েটিভ টিমের প্রায় 10 জন সদস্য অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে টেবিলের ওপাশে বাঘিনীর মতো পায়চারি করছে লামিয়া চৌধুরী। তার পরনে কালো রঙের পেন্সিল স্কার্ট আর সাদা ব্লেজার, চুলগুলো হাইট করে খোপা করা। তার চোখে মুখে সেই চিরচেনা আগুন। টিম মেম্বার সাদিয়া কাঁপা কাঁপা গলায় বলে, ম্যাম, কালারটা আমি সিলেক্ট করেছিলাম ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী। শাট আপ, জাস্ট শাট আপ। ক্লায়েন্টের ব্রিফ আপনারা আমার থেকে বেশি বোঝেন। ব্রিফে লেখা ছিল ভাইব্রেন্ট অ্যান্ড ইউথফুল, লাউড অ্যান্ড চিপ। না, আপনাদের কমন সেন্সের অভাবটা আমাকে অবাক করে দেয়। এই ডিজাইন দিয়ে কি আপনারা বাজারের মুড়ি বিক্রি করবেন? একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কোম্পানি এটা। এর প্রেস্টিজের দাম আপনাদের সবার 1 বছরের স্যালারির চেয়েও বেশি। দেখেছিস অবস্থা? সাদিয়া মেয়েটা নতুন জয়েন করেছে, বেচারি বয়স শেষ, মনে হয় আজকেই ওর শেষ দিন। এটা আর নতুন কিছু না, ক্ষমতা দেখাতে না পারলে তো ওনার রাতের ঘুমই হয় না। আকাশ রাশেদের থেকে সরে এসে নিজের ডেস্কের দিকে এগোয়। তার কিউবিকলটা ফ্লোরের এক কোণায়। সে চেয়ারে বসার কিছুক্ষণ পরেই তার ডেস্কের ইন্টারটা কর্কশ কণ্ঠে বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটাই নাম, লামিয়া চৌধুরী। ভাই তোর কপালে শনি আছে আজ, অল দ্য বেস্ট। লামিয়ার কেবিন। আকাশ দরজায় নক করে ভিতরে ঢোকে। লামিয়া চেয়ারে বসে ল্যাপটপের দিকে তাকিয়েছিল। আকাশের উপস্থিতি টের পেয়েও সে সেদিক থেকে চোখ সরায় না, যেন আকাশ ওখানে অদৃশ্য। এই ইচ্ছাকৃত অপমানটা লামিয়ার পুরনো অভ্যাস। ম্যাম, আপনি ডেকেছিলেন? লামিয়া কোনো উত্তর না দিয়ে হাতের ইশারায় তাকে অপেক্ষা করতে বলে। প্রায় 2 মিনিট পর সে ল্যাপটপ বন্ধ করে আকাশের দিকে তাকায়। আমার সময় নষ্ট করাটা আপনার অভ্যেসে পরিণত হয়েছে, তাই না আকাশ? আমি ঠিক বুঝলাম না ম্যাম। লামিয়া তার টেবিলের ওপর থেকে একটা ফাইল তুলে নিয়ে কোনো কথা না বলে আমার দিকে ছুঁড়ে মারে। ফাইলটা টেবিলের ওপর দিয়ে স্লাইড করে এসে ঠিক আমার সামনে থামে, আর কয়েক ইঞ্চি হলেই হয়তো নিচে পড়ে যেত। এটা কি বানিয়েছেন আপনি? রিদম স্টেপ এর নতুন ক্যাম্পেইনের আইডিয়া চেয়েছিলাম আমি, কোনো রূপকথার গল্প লিখতে বলিনি। এই আইডিয়াটা আমার একদম পছন্দ হয়নি। কিন্তু ম্যাম, এই আইডিয়াটা তো আপনি প্রাথমিকভাবে অ্যাপ্রুভ করেছিলেন। আমি করেছিলাম কারণ তখন আপনার থেকে ভালো কিছু আশা করার মতো সময় আমার ছিল না। কিন্তু এখন ক্লায়েন্ট প্রেজেন্টেশনের আগে আমি এই দুর্বল কনসেপ্ট নিয়ে এগোতে রাজি নই। আপনার আইডিয়া সেকেলে আকাশ, মনে হচ্ছে 90-এর দশকের কোনো বিজ্ঞাপন থেকে কপি পেস্ট করেছেন। আমাদের ক্লায়েন্ট একটা গ্লোবাল ব্র্যান্ড, কোনো পাড়ার মোড়ের চায়ের দোকান না। অপমানে আকাশের কান গরম হয়ে ওঠে। স্বপ্নে সেই নরম গলায় লামিয়ার সাথে এই কর্কশভাষী মহিলার কোনো মিলই সে খুঁজে পায় না। এই বৈপরীত্যটা তাকে আরও বেশি রাগান্বিত করে তোলে। ম্যাম, আপনি যদি পুরো প্রেজেন্টেশনটা দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আমরা এখানে প্রোডাক্টের স্ট্রেংথ এর সাথে একজন বাবার ইমোশনাল স্ট্রেংথকে কালেক্ট করার চেষ্টা করেছি। এটা একটা গল্প যা মানুষের মনে দাগ কাটবে। ও রিয়েলি? ইমোশন? মানুষ এখন আর রডের বিজ্ঞাপনের ইমোশন খোঁজে না আকাশ, তারা খোঁজে বিশ্বাসযোগ্যতার টেকনিক্যাল ডেটা। আপনার এই গল্প নিয়ে হয়তো কোনো নাটক বানানো যাবে, কিন্তু কয়েকশো কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করা যাবে না। আপনার ভাবনাটা খুব বেশি মধ্যবিত্ত। মধ্যবিত্ত শব্দটা লামিয়া এমনভাবে উচ্চারণ করলো যেন এটা একটা গালি। আকাশ তার চোয়াল শক্ত করে নিজেকে নিয়ন্ত্রণ করে। আমার মনে হয় আপনি টার্গেট অডিয়েন্সকে ভুল বুঝছেন ম্যাম। যারা বাড়ি বানায় তারা শুধু রড বা সিমেন্ট কেনে না, তারা একটা স্বপ্ন কেনে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই ইমোশনাল কানেকশনটা খুব জরুরি। আমি বর্তমান মার্কেট ট্রেন্ড অ্যানালাইজ করেই এই আইডিয়াটা ডেভেলপ করেছি। ডোন্ট ইউ ডেয়ার টু টিচ মি অ্যাবাউট মার্কেট ট্রেন্ডস। আমি এই কোম্পানিটা নিজের হাতে তৈরি করেছি। যখন আপনার মতো ছেলেরা ভার্সিটির ক্যান্টিনে বসে আড্ডা দিত, আমার কাছে ডেটা আছে, আপনার কাছে আছে শুধু ধারণা। লামিয়া তার টেবিলের ড্রয়ার থেকে আরেকটা ফাইল বের করে। এ নিন আমাদের কম্পিউটার KSRM স্টিল এর লাস্ট ক্যাম্পেইনের অ্যানালিস্টিক রিপোর্ট। দেখুন তারা কতটা অ্যাগ্রেসিভ আর টেক ফোকাস মার্কেটিং করেছে, আর আপনি পড়ে আছেন বাবা মেয়ের ভালোবাসা নিয়ে। কম্পিটিটর যা করেছে আমাদেরও তাই করতে হবে এমন তো কোনো মানে নেই। আমরা নতুন কিছু সেট করতে পারি।
আমি কোনো নতুন ট্রেডে সেট করার ঝুঁকি নিতে চাই না, ঠিক আছে? আমার ক্লায়েন্টের টাকা নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য এই অফিসটা না। আপনার হাতে 3 ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে আমাকে সম্পূর্ণ নতুন, অ্যাগ্রেসিভ এবং আধুনিক একটি আইডিয়া নিয়ে এসে দেখাবেন। না হলে আপনার রেজিগনেশন লেটারটা আপনার আইডিয়ার সাথে আমার টেবিলে এসে পৌঁছায়। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। 3 ঘন্টায় একটা নতুন ক্যাম্পেইনের আইডিয়া ডেভেলপ করা প্রায় অসম্ভব। এটা সরাসরি তাকে অপমান করে বিদায় করে দেওয়ার একটা কৌশল। ম্যাম, এই আইডিয়াটা কাজ করবে, আমি এটার উপর বিশ্বাস রাখি। আপনি হয়তো আমার ভাবনার গভীরতাটাকে ধরতে পারছেন না, অথবা ধরতে চাইছেন না। এই কথাটা শুনেই লামিয়ার শীতল মুখটা রাগে লাল হয়ে যায়। সে তার হাতে তালু দিয়ে সজোরে টেবিলে একটা থাপ্পড় মারে। সেই শব্দে পুরো টেবিলটা কেঁপে ওঠে। আকাশের দিকে আঙুল তুলে বলে, আমি কি ধরতে পারছি আর পারছি না সেটার সার্টিফিকেট আপনার কাছ থেকে নিতে হবে না। আমি যা মনে করি এই অফিসে সেটাই ফাইনাল। আমি যা বলছি তাই হবে। নাও গেট আউট অফ মাই অফিস, গেট আউট। আমি আর একটা শব্দ উচ্চারণ করিনি। আমি জানি এই মুহূর্তে কথা বাড়ানোর মানে নিজের পায়ে নিজে কোড়ার মারা। আমি শান্তভাবে ফাইলটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলাম। কিন্তু আজ সকালে সেই স্বপ্নের পর এই সংঘাতটা আমার কাছে অন্যরকম লাগছে। রাগ বা অপমানের চেয়েও বেশি করে মনে হচ্ছে এক অদ্ভুত বিভ্রান্তি। যে নারীটি স্বপ্নে আমার এতটা কাছে ছিল, বাস্তবে সে আমার থেকে 1000 মাইল দূরের একজন মানুষ। সময় যেন বাতাসের গতিতে ছুটছে। আকাশের সামনে খোলা ল্যাপটপ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজের টুকরো। সে একবার কফিতে চুমুক দিচ্ছে, আরেকবার মাথায় হাত দিয়ে কিবোর্ডের উপর ঝুঁকে পড়ছে। 3 ঘন্টার চ্যালেঞ্জটা সে ব্যক্তিগতভাবেই নিয়েছে। এটা এখন আর শুধু চাকরি বাঁচানোর লড়াই নয়, এটা তার আত্মসম্মানের লড়াই। কি রে, কি অবস্থা? কিছু মাথায় আসছে নাকি? রেজিগনেশন লেটার টাইপ করা শুরু করে দিয়েছিস? মজা করার সময় না দোস্ত। ম্যামকে আজ দেখিয়ে দিতে হবে যে মধ্যবিত্তের মাথাতেও আইডিয়া আসে, আর সেই আইডিয়াটা দিয়েই মার্কেট কাঁপানো যায়। তোর সাহস দেখে অবাক হচ্ছি। আমার হলে তো এতক্ষণে মজিদ চাচাকে বলে দিতাম আমার ডেস্কটা খালি করে ফেলতে। যাই হোক, কোনো হেল্প লাগলে বলিস। শুধু দোয়া করিস যেন ডেডলাইনের আগে কিছু একটা দাঁড় করাতে পারি। ঠিক 3 ঘন্টা পর দুপুর 2টায় আকাশ তার চেয়ার ছেড়ে ওঠে। তার চোখ দুটো উত্তেজনায় এবং পরিশ্রমে লাল। সে প্রিন্টার থেকে গরম গরম কয়েকটা কাগজ নিয়ে সোজা লামিয়ার কেবিনের দিকে হাঁটা দেয়। পুরো ফ্লোরের উৎসুক চোখ তখন তাকে অনুসরণ করছে। আমি কোনো রকম ভনিতা না করে সরাসরি লামিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার হাতে ধরা কাগজগুলো লামিয়ার ডেস্কের উপর রাখলাম। লামিয়া একবার আমার দিকে আর একবার কাগজগুলোর দিকে তাকাচ্ছে, তার মুখে তাচ্ছিল্যের হাসি। সময় শেষ আকাশ। আশা করি এমন কিছু নিয়ে এসেছেন যে আমার 3 ঘন্টা সময় নষ্ট করার উপযুক্ত, নাকি এটা আপনার রেজিগনেশন লেটার? আপনি নিজেই দেখে নিন ম্যাম। তবে এটা পড়ার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। প্রশ্ন? আমার কেবিনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করার সাহস আপনার হচ্ছে? সাহস নয় ম্যাম, এটা আমার কাজেরই অংশ। আমার প্রশ্নটা হলো, আমাদের দেশের সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটি, অথবা সবচেয়ে শক্তিশালী ব্রিজ? আমরা কি শুধু কংক্রিট আর স্টিলের শক্তিমত্তার কথাই বলবো, নাকি আমরা সেই মানুষগুলোর কথা বলবো যারা এই কাঠামোগুলোকে জীবন্ত করে তোলে? লামিয়া কোনো উত্তর না দিয়ে চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে বিরক্তি থাকলেও কোথাও যেন একটা কৌতূহল ফুটে ওঠে। আমার নতুন আইডিয়াটা কোনো প্রোডাক্টকে নিয়ে নয় ম্যাম, এটা একটা বিশ্বাসকে নিয়ে। বিশ্বাসের নাম মেড ইন বাংলাদেশ, বিল্ড ফর জেনারেশন। আমরা রডের বিজ্ঞাপন বানাবো, আমরা বানাবো ভবিষ্যতের বাংলাদেশের প্রতিচ্ছবি। আকাশ তার আনা কাগজগুলো লামিয়ার সামনে মেলে ধরে। সেখানে কোনো বাবা মেয়ের আবেগী ছবি নেই। সেখানে আছে ঢাকার মেট্রো রেলের পিলারের ছবি, আছে বঙ্গবন্ধু ট্যালেনের ভিতরের ছবি, আছে পদ্মা সেতুর স্প্যানের ছবি, আর প্রত্যেকটা ছবির নিচে ট্যাগলাইন, আমাদের স্বপ্নের চেয়েও শক্তিশালী। এটা তো খুবই সাধারণ একটা আইডিয়া। দেশের মেগা প্রজেক্টের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন তো অনেকেই বানায়, এতে নতুন কি আছে? নতুনত্বটা আছে গল্প বলার ধরনে ম্যাম। আমরা কোনো অভিনেতা ব্যবহার করব না, আমরা দেখাবো সেই সব ইঞ্জিনিয়ার আর শ্রমিকদের যারা নিজেদের ঘাম আর শ্রম দিয়ে এই স্বপ্নগুলোকে সত্যি করেছে। আমরা তাদের সাক্ষাৎকার নেব, তারা বলবে কিভাবে রিদম স্টিল ব্যবহার করে তারা এমন কিছু তৈরি করেছে যা হয়তো আগামী 100 বছর টিকে থাকবে।
আকাশ এবার তার আসল তাসটা খেলে। সে তার ফোন বের করে একটা অডিও ক্লিপ প্লে করে। এটা সে গত 1 ঘন্টায় ইন্টারনেট ঘেটে জোগাড় করেছে। অডিও ক্লিপে ছিল একজন বয়স্ক ইঞ্জিনিয়ারের কণ্ঠ। যখন পদ্মা সেতুর প্রথম প্ল্যানটা বসলো, আমাদের সব্বার চোখে পানি চলে এসেছিল। আমরা শুধু লোহালক্কর বসাচ্ছিলাম না, আমরা একটা জাতির আত্মবিশ্বাস বসাচ্ছিলাম। আর সেই বিশ্বাসের ভিত্তি যদি হয় আমাদের দেশের মাটিতে তৈরি রিদম স্টিলের মতো প্রোডাক্ট, তাহলে গর্বে বুকটা ভরে যায়। অডিওটা শেষ হতেই কেবিনে একটা নীরবতা নেমে আসে। লামিয়া চুপ করে বসে আছে। তার মুখ আগের মতোই ভাবলেশীন, কিন্তু তার চোখ দুটো স্থির হয়ে আছে ডেস্কের উপর রাখা কাগজগুলোর দিকে। সে বুঝতে পারছে এই আইডিয়াটা শুধু একটা বিজ্ঞাপন নয়, এটা একটা আবেগ, একটা জাতীয়তাবোধ। এটা তার ভাবনার চেয়েও অনেক বেশি সাহসী এবং ঝুঁকিপূর্ণ। অনেকক্ষণ চুপ থাকার পর আপনার এই আইডিয়ার ঝুঁকি অনেক। সাধারণ মানুষ ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল কথা শুনতে আগ্রহী হবে কেন? আর মেগা প্রজেক্টের ফুটেজ ব্যবহারের অনুমতি পাওয়াও সহজ নয়। মানুষ টেকনিক্যাল কথা শুনবে না ম্যাম, তারা শুনবে একজন দেশপ্রেমিকের গল্প আর অনুভূতির বিষয়টা। আমাদের কোম্পানির প্রোফাইল আর আপনার যোগাযোগ ব্যবহার করলে এটা অসম্ভব কিছু নয়। আমাদের শুধু বোঝাতে হবে যে আমরা প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দেশের সাফল্য উদযাপন করছি। লামিয়া চেয়ার ছেড়ে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে গুলশানের ব্যস্ত সিটিস্কোপ। সে অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। এই আইডিয়ায় যদি ক্লায়েন্ট রাজি না হয়, তার রিজম স্টিলের চুক্তিটা আমরা হারাবো। আর তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে আকাশ। হতে পারে এটাই আপনার ক্যারিয়ারের শেষ প্রেজেন্টেশন। আমি এই ঝুঁকিটা নিতে প্রস্তুত ম্যাম, কারণ আমি আমার আইডিয়ার উপর বিশ্বাস রাখি। ঠিক আছে, এই আইডিয়ার উপরে ভিত্তি করে প্রেজেন্টেশন তৈরি করুন। পরশুদিন ক্লায়েন্টের সাথে মিটিং। আর মনে রাখবেন, একটা ছোট্ট ভুলও আমি সহ্য করবো না। ঠিক প্রেজেন্টেশনের দিন ক্লায়েন্ট অফিস। রিদম স্টিলের বোর্ডরুমে পিনপত নীরবতা। লামিয়া, আকাশ এবং তাদের টিমের সদস্যরা ক্লায়েন্টের সামনে বসে আছে। প্রেজেন্টেশন শেষ। আকাশ তার জীবনের সেরাটা দিয়ে আইডিয়াটা উপস্থাপন করেছে। এখন শুধু ফলাফলের অপেক্ষা। ক্লায়েন্ট মিস্টার জামান বলেন, অসাধারণ। আমি বলবো এটা শুধু একটা বিজ্ঞাপনের আইডিয়া নয়, এটা একটা মুভমেন্ট। মেড ইন বাংলাদেশ, বুলেট ফর জেনারেশন। এই লাইনটা আমার মাথায় গেঁথে গেছে। আমরা এমন কিছু খুঁজছিলাম যা আমাদের ব্র্যান্ডকে শুধু একটা স্টিল কোম্পানি হিসেবে না, বরং দেশ গঠনের একজন অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করবে। মিস্টার জামানের কথায় পুরো বোর্ডরুম করতালিতে ফেটে পড়ে। আকাশের সহকর্মীরা তার পিঠ চাপড়ে দেয়। আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে লামিয়ার দিকে তাকায়। লামিয়া, আমি সব সময় জানতাম আপনার কোম্পানির ক্রিয়েটিভিটির ম্যান অন্য পর্যায়ে, কিন্তু আজ আপনারা নিজেরাও ছাড়িয়ে গেছেন। উই আর সেলিং দিস ডিল রাইট নাও। চুক্তিটা পাওয়ার পর সবাই উচ্ছ্বাসিত। অফিসে ফিরে আসার পর সবাই আকাশকে ঘিরে ধরে অভিনন্দন জানায়, কিন্তু লামিয়া সবার সামনে ভাবলেশীন থাকে, যেন কিছুই হয়নি। সে শুধু সবাইকে নিজেদের কাজে মন দিতে বলে নিজের কেবিনের দিকে চলে যায়। সন্ধ্যায় লামিয়ার কেবিনে। অফিস প্রায় খালি হয়ে গেছে। আকাশ তার জিনিসপত্র গোছাচ্ছে। এমন সময় পিয়ন এসে জানায় লামিয়া তাকে ডাকছে। আকাশ একটু অবাক হয়ে লামিয়ার কেবিনে যায়। ম্যাম, আপনি ডেকেছিলেন? লামিয়া তখনও ল্যাপটপে কাজ করছিল। সে আকাশের দিকে না তাকিয়ে কথা বলা শুরু করে। আজকের প্রেজেন্টেশনটা ভালো ছিল, কাজটা ভালো হয়েছে। আকাশ চমকে ওঠে। এই প্রথম লামিয়ার মুখে সে সরাসরি কোনো প্রশংসা শুনল। তার অবাক হওয়াটা এতটাই স্পষ্ট ছিল যে সেটা লামিয়ার চোখ এড়ায় না। এবার আকাশের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে বলে, কি অবাক হচ্ছেন? আমি ভালো কাজকে ভালো বলতে জানি আকাশ, বাট ডোন্ট গেট ওভার কনফিডেন্ট। এটা শুধু একটা শুরু। পরের বার আমি এর থেকেও ভালো কিছু আশা করব। ধন্যবাদ ম্যাম, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। গুড, এখন আপনি যেতে পারেন। আমি কেবিন থেকে বেরিয়ে আসি, মনে এক অদ্ভুত প্রশান্তি। আজ আমি শুধু একটা চুক্তি জিতিনি, আমি আমার অহংকারী বসের কাছ থেকে এক টুকরো সম্মানও আদায় করে নিয়েছি। আর এই অনুভূতিটা আমার কাছে চুক্তি জেতার চেয়েও অনেক বেশি মূল্যবান ছিল। রাত 8টায় নিস্তব্ধতা ভেঙে পার্কিং লটের দেয়ালে ধাক্কা খাচ্ছে একটা উত্তেজিত কণ্ঠস্বর।
আকাশ তার বাইকের পাশে দাঁড়িয়ে হেলমেটটা হাতে নিতেই থমকে যায়। পিলারের ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠটা আর কারো নয়, স্বয়ং লামিয়া চৌধুরীর। দাদু, আমি তোমাকে কতবার বলবো আমি এখন বিয়ে করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। তুমি কেন বুঝতে চাইছো না? আকাশ কৌতূহলবশত পিলারের আড়ালে সরে দাঁড়ায়। এখান থেকে লামিয়ার বিধ্বস্ত চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। ফোনের ওপাশ থেকে ভেসে আসছে লামিয়ার দাদু আশরাফ চৌধুরীর গলা। কি বুঝতে চাই না? এটা বুঝতে চাই না যে আমার নাতনির বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। চৌধুরী পরিবারের মেয়েরা 28 বছর বয়সে বিবাহিত থাকে না লামিয়া। লোকে কি বলছি আমার কানে আসে না ভেবেছো? লোকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জীবনটা লোকের কথাই চলবে না। আমার একটা ক্যারিয়ার আছে, স্বপ্ন আছে, ক্রিয়েটিভ ক্যানভাস, আমার সব কিছু। এটাকে ফেলে আমি সংসার করতে পারবো না। ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার, সারাদিনে শুধু একটাই কথা। আর এই কোম্পানি, এই সাম্রাজ্য তো আমি তোমার হাতে তুলে দিয়েছি। আমি না থাকলে তোমার এই স্বপ্নের অস্তিত্ব থাকতো না। আমি যা বলেছি তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো? কোনটা আমার ভালো সেটা আমি বুঝবো দাদু। আর প্লিজ আমাকে তোমার ওই বিজনেসম্যান বন্ধুর ছেলের কথা বলবেন। আমি ভালো করে জানি তারা আমাকে নয়, তোমার সম্পত্তিকে বিয়ে করতে চায়। বেশি বুঝো তুমি। আমি তোমার জন্য ছেলে ঠিক করে ফেলেছি। আরমান সাহেব আমাদের কন্ট্রাকশন পার্টনার, তার একমাত্র ছেলে আরিয়ানের সাথে তোমার বিয়ের কথা পাকা করেছি আমি। ছেলেটা বিদেশে পড়াশোনা করেছে, দেখতে শুনতে ভালো, আমাদের বিজনেসের জন্যও ভালো হবে। হোয়াট? তুমি আমার অনুমতি ছাড়া বিয়ের কথা পাকা করে ফেলেছো? হাউ কুড ইউ? আমি কোনো আরিয়ান ফারিয়ানকে চিনি না আর বিয়েও করবো না। ইটস মাই লাইফ। যতক্ষণ তুমি আমার টাকায় করা কোম্পানিতে বসে আছো ততক্ষণ তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমারও আছে। তোমার বাবা মা বেঁচে থাকলে তারাও আমার সিদ্ধান্তকেই সমর্থন করতো। বাবা মায়ের কথা তুলবে না দাদু, প্লিজ। একদম আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। তারা থাকলে আমার সফলতা দেখেই বেশি খুশি হতে। তারা আমাকে এমন অসহায় অবস্থায় দেখতে চাইতেন না। আমি তোমাকে অসহায় করছি না লামিয়া, আমি তোমাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাইছি। আমি আর বেশি দিন বাঁচবো না। আমি মরার আগে তোমাকে সংসারই দেখে যেতে চাই। এটা ইমোশনাল ব্ল্যাকমেল দাদু, আর কিচ্ছু না। আমি তোমার এই ফাঁদে পা দেবো না। আমি বিয়ে করবো না মানে করবো না, দ্যাটস ফাইনাল। লামিয়ার চূড়ান্ত ঘোষণার পর ফোনের ওপাশে কয়েক মুহূর্তের জন্য বরফ শীতল নীরবতা নেমে আসে। আকাশও যেন শ্বাস নিতে ভুলে গেছে। বেশ, তুমি যদি এটাই চাও তাহলে তাই হবে। কিন্তু তাহলে আমারও একটা ফাইনাল সিদ্ধান্ত শুনে রাখো। আগামী 1 মাসের মধ্যে তুমি যদি আরিয়ানকে বিয়ে করতে রাজি না হও তাহলে ক্রিয়েটিভ ক্যানভাসের চেয়ারম্যান পদ থেকে আমি তোমাকে সরিয়ে দেব। কোম্পানির সমস্ত শেয়ার আমি ফিরিয়ে নেব। কাল থেকে তোমার অফিসে যাওয়া বন্ধ। এই কথাগুলো যেন একটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হলো। লামিয়ার আত্মবিশ্বাসী মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। তার হাত থেকে প্রায় ফোনটা পড়েই যাচ্ছিল। তুমি তুমি এটা করতে পারো না দাদু। এটা আমার কোম্পানি। আমি দিন রাত এক করেই এটাকে দাঁড় করিয়েছি। তুমি আমার কাছ থেকে আমার স্বপ্ন কেড়ে নিতে পারো না। প্লিজ দাদু, প্লিজ। আমি যা পারি তা আমি খুব ভালো করেই জানি। সিদ্ধান্ত তোমার। 1 মাস সময় দিলাম, হয় বিয়ে নয়তো তোমার স্বপ্নের কোম্পানির ধ্বংস। আগামীকাল আমি তোমার অফিসে আসছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। লাইনটা কেটে যায়। লামিয়া নিথর হয়ে ফোনের কালো স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকে। তারপর একটা চাপা আর্তনাদ করে ফোনটা গাড়ির সিটে সরে মারে। সে অসহায়ভাবে গাড়ির বনেটে হেলান দিয়ে কপালে হাত রাখে। তার পুরো শরীরটা কাঁপছে। আমার চোখের সামনেই অফিসে সেই বাঘিনী, সেই গুন্ডি বস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। আমার মনে এক অদ্ভুত মায়া জন্মায়, কিন্তু আমি জানি এই মুহূর্তে তার সামনে যাওয়াটা বোকামি হবে। তাই কোনো শব্দ না করে নিঃশব্দে পার্কিং লট থেকে বেরিয়ে আসে। কিন্তু লামিয়া সেই অশ্রুসিত পরাজিত মুখটা আমাকে কিছুতেই ভোলাতে পারছিলাম না। এভাবেই প্রায় 20 দিন কেটে যায়। সকাল 11টা, ক্রিয়েটিভ ক্যানভাস অফিস। সকাল থেকেই অফিসের পরিবেশ থমথমে। লামিয়া চৌধুরীর মুখে হাসি নেই, চোখে সেই তীক্ষ্ণ ধার নেই। দাদু সেই কথাগুলোর পর থেকে সে নীরবে নিজের কেবিনে বসে ফাইল দেখছে। কিন্তু তার মন যে কোথায় উড়ে বেড়াচ্ছে তা তার বিধ্বস্ত চেহারাতেই স্পষ্ট। এদিকে রাশেদ আকাশের কিউবেলকে এসে ফিসফিস করে বলে, কী রে, খেয়াল করেছিস কিছুদিন যাবৎ ম্যাম একবারের জন্যও কেবিন থেকে বেশি বের হয় না, কাউকে ধমকও দেয় না। আমার তো মনে হচ্ছে বড় কোনো কিছু হয়েছে, আমরা শুধু খবরটা পাইনি।
অন্যর ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজ করো রাশেদ। আকাশ মুখে এটা বললেও তার নিজের মনটাও পড়ে আছে লামিয়ার কেবিনের বন্ধ দরজার দিকে। সেদিনের পার্কিং লটের সেই দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছে না। ঠিক তখনই অফিসের কাজের মেইন দরজা ঠেলে ভিতরে ঢোকেন এক বয়োবৃদ্ধ ভদ্রলোক। তার পরনে পাঞ্জাবি, চোখে সোনালি ফ্রেমে চশমা, হাতে একটা অ্যান্টিক ওয়ার্কিং স্টিক। তার পাশেই 6 জন বডিগার্ড। তার হাঁটা চলার ভঙ্গিতে বয়সের ছাপ থাকলেও তার চোখে মুখে এমন এক আভিজাত্য আর কর্তৃত্বের ছাপ রয়েছে যা দেখে অফিসের সবাই সচকিত হয়ে উঠে দাঁড়ায়। পিয়ন থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত সবাই তাকে চেনে। তিনি আশরাফ চৌধুরী, এই সাম্রাজ্যের আসল রাজা। গম্ভীর ভারী গলায় রিসেপশনিস্টকে বলেন, লামিয়া কোথায়? স্যার, ম্যাম ওনার কেবিনে আছেন। আমি খবর দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। আশরাফ চৌধুরী কারোর জন্য অপেক্ষা না করে তার ওয়ার্কিং স্টিকের ঠকঠক শব্দ তুলে সোজা লামিয়ার কেবিনের দিকে এগিয়ে যায়। তার চলার পথেই অফিসের কর্মীরা সম্মানে আর আতঙ্কে দুপাশে সরে দাঁড়ায়। তিনি কোনো দিকে না তাকিয়ে সরাসরি লামিয়ার কেবিনের দরজাটা এক ধাক্কায় খুলে ভিতরে ঢুকে পড়েন এবং ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেন। দরজার শব্দে লামিয়া চমকে মুখ তুলে তাকায় এবং তার দাদুকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার ফ্যাকাশে মুখটা আরও সাদা হয়ে যায়। দাদু, তুমি তুমি এখানে অফিসে? আমাকে একটা ফোন করলেও তো পারতে। কেন? এটা তো আমারই অফিস। নিজের অফিসে আসতে আমাকে তোমার অনুমতি নিতে হবে নাকি? বসো। তার কণ্ঠস্বর এতটাই শীতল ছিল যে লামিয়া কোনো কথা না বাড়িয়ে চুপচাপ চেয়ারে বসে পড়ে। আশফাক চৌধুরী ধীরে পায়ে এগিয়ে এসে লামিয়ার সামনের ডিজিটাল চেয়ারে বসেন। দাদু, এটা জেদ নয়, এটা আমার জীবন, আমার স্বপ্ন। তুমি আমার কাছ থেকে এটা কেড়ে নিতে পারো না। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমাকে বোঝানোর দিন শেষ লামিয়া, এখন শুধু সিদ্ধান্ত নেওয়া এবং মানার পালা। আমি তোমাকে শেষবারের মতো বলতে এসেছি, আমি আরিয়ানকেই তোমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। ছেলেটা সব দিক থেকে যোগ্য। এই বিয়ের মাধ্যমে আমাদের দুটো পরিবারের ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসা? ব্যবসায় কি সব কিছু দাদু? আমার খুশি, আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। আমি এমন একজনকে বিয়ে করতে পারবো না যাকে আমি চিনি না, যার প্রতি আমার কোনো অনুভূতি নেই। অনুভূতি? অনুভূতি দিয়ে সংসার চলে না, বিজনেসও চলে না। অনুভূতি হলো একটা বিলাসিতা যা আমাদের মতো মানুষদের জন্য নয়। বিয়ের পর একে অপরকে চিনে নিলেই অনুভূতি তৈরি হয়ে যাবে। তোমার দাদিকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখেছিলাম। সেই যুগ আর এই যুগ এক নয় দাদু। আমি দাদির মতো মুখ বুঝে সব মেনে নিতে পারবো না। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট নারী। ইন্ডাস্ট্রি প্রেজেন্ট কার টাকায় তুমি ইন্ডাস্ট্রি প্রেজেন্ট হয়েছো লামিয়া? এই কাছের অফিস, এই দামি চেয়ার, তোমার পায়ের নিচে এই মাটি, সবই আমার দেওয়া। আমি যদি কাল সকালে আমার হাত গুটিয়ে নিই, তোমার ইন্ডিপেন্ডেন্টের তাসের ঘর ভেঙে পড়তে এক মুহূর্ত সময় লাগবে না। আশরাফ চৌধুরী ধীর পায়ে এগিয়ে এসে লামিয়ার সামনে ভিজিটার চেয়ারে বসেন। আশরাফ চৌধুরীর প্রতিটা কথা ছিল ধারালো ছুরির মতো, যা লামিয়ার আত্মসম্মানে গিয়ে আঘাত করছিল। লামিয়া বুঝতে পারছিল তার পালানোর আর কোনো পথ নেই। ঠিক আছে, আমাকে শুধু 2 বছর সময় দাও দাদু, শুধু 2 বছর। আমি কোম্পানিকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে আমাদের আর কোনো ব্যবসায়িক পার্টনারের ওপরে নির্ভর করতে হবে না। তারপর আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করে নেব। আই প্রমিস। আমার কাছে তোমার প্রতিচ্ছবির এখন আর কোনো দাম নেই। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, আর নয়। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তোমার হাতে এখন ঠিক 9 দিন সময় আছে। তিনি লামিয়ার ডেস্কের দিকে ঝুঁকে আসেন। তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর, কণ্ঠস্বর বরফ শীতল। 9 দিনের মধ্যে তুমি যদি আরিয়ানের সাথে বিয়ের জন্য রাজি না হও, তাহলে 1 মাস 1 দিনের দিন সকালে তুমি দেখবে এই কোম্পানির চেয়ারটাতে আমি নিজে বসে আছি। তোমার সাইনিং পাওয়ার বাতিল হয়ে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, সমস্ত বিল্ডিং বন্ধ। তোমার এই স্বাদের ক্রিয়েটিভ ক্যানভাসকে আমি এমনভাবে পথে বসাবো যে কেউ 1 কাপ চা কেনার জন্য তোমাদের কাজ দেবে না। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি পারি কি না সেটার প্রমাণ দেওয়ার জন্য আমাকে বাধ্য করো না লামিয়া। এখন সিদ্ধান্ত তোমার। হয় চৌধুরী পরিবারের সম্মান আর তোমার ভবিষ্যৎ বেছে নাও, নয়তো তোমার এই
ঠুকনো জেদ আর অহংকার নিয়ে পথে বসো। আশরাফ চৌধুরী আর এক মুহূর্ত দাঁড়ান না। তিনি ঘুরে দাঁড়িয়ে যেভাবে এসেছিলেন সেভাবেই ঠকঠক করে শব্দ করে কেবিন থেকে বেরিয়ে যান। লামিয়া পাথরের মূর্তির মতো চেয়ারে বসে থাকে। তার কানে বাজছিল শুধু তার দাদুর শেষ কথাগুলো। সে বুঝতে পারছিল তার এতদিনের পরিশ্রমে করা ভালোবাসার সাম্রাজ্য, তার অস্তিত্ব, তার পরিচয় সবকিছু ভেঙে পড়তে চলেছে। তার সামনে এখন শুধু অন্ধকার। আশরাফ চৌধুরী চলে যাওয়ার পরও তার বলা কথাগুলোর প্রতিধ্বনি যেন কেবিনের দেয়ালে দেয়ালে ধাক্কা খাচ্ছিল। লামিয়া পাথরের মতো নিথর হয়ে চেয়ারে বসে আছেন। তার দৃষ্টি শূন্য, ডেস্কের উপর রাখা একটা পেপার ওয়েটের উপর স্থির। দিনের আলো কমে আসছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। হঠাৎ করেই সে তার দুই হাতে মুখ ঢেকে ফেলে। তার শক্ত কাঁধ দুটো কাঁপতে শুরু করে। কোনো শব্দ না করে নিঃশব্দে সে কাঁদছে। তার এতদিনের অহংকার, তার দাপট, তার পরিচয় সব কিছু যেন আজ তার দাদুর এক হুমকিতেই ধুলোয় মিশে গেছে। তার সামনে এখন দুটো পথ, হয় আত্মসমর্পণ করে আরিয়ান নামের অজানা এক লোককে বিয়ে করা, নয়তো নিজের হাতে গড়া স্বপ্নকে ধ্বংস হয়ে যেতে দেখা। সব শেষ, আমি সব হারাতে চলেছি। বাবা, মা, তোমরা কোথায়? দেখো তোমাদের মেয়ে আজ কতটা একা, কতটা অসহায়। কান্নার দমকে তার শরীরটা কুঁকড়ে আসে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে ঝটকা দিয়ে মুখ থেকে হাত সরিয়ে নেয়। কান্নার দমকে তার চোখ দুটো লাল, কিন্তু সেই লাল চোখের মণিতে এখনও অশ্রুর বদলে দাউ দাউ করে জ্বলছে এক প্রতিশোধের আগুন। সে কোনোভাবেই হার মানবে না। না, আমি এভাবে হারতে পারি না। লামিয়া চৌধুরী কখনো হারে না। দাদু, তুমি যা চেয়েছো তাই হবে। তুমি বিয়ে দেখতে চাও তো বেশ, আমি বিয়ে করব, কিন্তু তোমার পছন্দের ছেলেকে নয়। আমি এমন একজনকে বিয়ে করব যাকে দেখে তোমার সব পরিকল্পনা ভেস্তে যাবে। তার মাথায় তখন ঝড় বইছে। বাঁচার জন্য, নিজের সাম্রাজ্যকে বাঁচানোর জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। তার মাথায় তখন এক অদ্ভুত চিন্তা খেলে যায়। আমি এমন একজনকে বিয়ে করব যা আমার দাদুর ক্ষমতার কাছে মাথা নত করবে না, যে আমার হাতের পুতুল হবে না, আবার প্রয়োজনে আমার পাশে দাঁড়ানোর মতো মেরুদণ্ড যার আছে। এমন একজন যাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু পুরোপুরি ভাঙতে পারবো না। আর এইসব শর্ত মেলানোর পর তার মাথায় তখন কেবল একটাই নাম, একটাই মুখ বারবার ঘুরপাক খাচ্ছে। আকাশ। হ্যাঁ, আকাশ, সেই ছেলেটা যে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস রাখে, যে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তি দেখায়, যার জেদ আর আত্মসম্মান বোধ আমাকে বিরক্ত করলেও কোথাও যেন সমীহ করতেও বাধ্য করে। কিছুক্ষণ পর লামিয়া তার ইন্টারকমে রিসেপশনিস্টকে ফোন করে। তার গলা এখন শান্ত, কিন্তু বরফের মতো শীতল। আকাশকে আমার কেবিনে পাঠান, এক্ষুনি। আকাশ তখন দিনের শেষ কাজগুলো গোছাচ্ছিল। ম্যামের দাদু ঝড়ের মতো আগমন আর প্রস্থানের পর থেকেই তার মনটা খচখচ করছিল। ঠিক তখনই ইন্টারকমে তার ডাক আসে। কিরে, আবার ডাক? আজ তো তোর উপর দিয়ে সব জ্বর যাচ্ছে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। দয়া করিস যেন চাকরিটা নিয়ে ফিরতে পারি। লামিয়ার কেবিনে। আকাশ দরজায় নক করে ভিতরে ঢোকে। কেবিনের ভিতরটা কেমন যেন অন্ধকার আর ঘুমট। লামিয়া জানালার সামনে দাঁড়িয়ে বাইরের শহরের দিকে তাকিয়েছিল। তার অবয়বটা কাছের জানালায় প্রতিবিম্বিত হয়েছে। ম্যাম, আপনি ডেকেছিলেন? লামিয়া ঘুরে দাঁড়ায়। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে তার ডেস্কের দিকে এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে একটা নীল রঙের ফাইল বের করে। তারপর সেটা নিয়ে আকাশের সামনে এসে দাঁড়ায়। বসার দরকার নেই, এটা ধরুন। আকাশ দ্বিধা নিয়ে ফাইলটা হাতে নেয়। সে অবাক হয়ে ভাবে, এটা আবার কোন নতুন প্রজেক্টের ফাইল? এটা কিসের ফাইল ম্যাম? খুলে দেখুন। আকাশ ফাইলটা খোলে। প্রথম পাতাটা দেখেই তার চোখ দুটো গোল হয়ে যায়। বড় বড় করে টাইপ করা, ম্যারেজ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট। সে দ্রুত পাতা উল্টাতে থাকে। সেখানে আইনি ভাষায় অনেক কিছুই লেখা। মেয়াদ 1 বছর। কোনো সামাজিক বা শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না। চুক্তির গোপনীয়তা বজায় রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। হোয়াট ইজ দিস ম্যাম? এটা কি কোনো মজা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে মজা করার মতো কিছু নেই আকাশ, যা দেখছেন তাই। এটা একটা কন্ট্রাক্ট আমাকে বিয়ে করার জন্য। আকাশ এমনভাবে লামিয়ার দিকে তাকিয়ে থাকে যেন সে ভিন্ন গ্রহের কোনো প্রাণী দেখছে। তার মনে হয়েছিল সে হয়তো ভুল শুনছে, অথবা এখনও কোনো দুঃস্বপ্নের মধ্যে আছে। আপনি কি পাগল হয়ে গেছেন ম্যাম? আপনি আমাকে বিয়ে করতে বলছেন কেন? মানে এর মানে কি? কেন সেটা আপনার না জানলেও চলবে। শুধু এটিকে জেনে রাখুন, আমার এই মুহূর্তে একটা বিয়ে করা খুব দরকার।
আর সেই স্বামী হিসেবে আমি আপনাকে বেছে নিয়েছি। আমাকে? আপনার স্বামী? যে কিনা আপনার ভাষায় একজন মধ্যবিত্ত, যার ভাবনা সেকেলে। আপনি আমার সাথে মজা করছেন ম্যাম। প্লিজ, আসল ব্যাপারটা কি? আমি কি কোনো ভুল করেছি? আমি আপনার সাথে কোনো মজা করছি না। আমার কাছে মজা করার মতো সময় বা মানসিক অবস্থা কোনোটাই নেই। এটা একটা ব্যবসায়িক চুক্তির মতোই, 1 বছরের চুক্তি। এই 1 বছর আপনি আইনত আমার স্বামী হিসেবে পরিচিত হবেন। আমার সাথে আপনার পারিবারিক অনুষ্ঠানে যাবেন, সমাজে আমার স্বামী হিসেবে অভিনয় করবেন। বিনিময়ে লামিয়া এক মুহূর্ত থামে। বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। টাকা? কত টাকা চান? 10 কোটি, 20 কোটি, নাকি এই কোম্পানির শেয়ার, নাকি গুলশানে একটি ডুপ্লেক্স বাড়ি? জাস্ট নেম ইউর প্রাইস আকাশ, আমি আপনাকে সেটা দিতে প্রস্তুত। আকাশের মাথা ঘুরছিল। তার অফিসের অহংকারী গুন্ডি বস তাকে টাকার সম্পত্তির বিনিময়ে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। অপমান, বিস্ময় আর এক অদ্ভুত কৌতূহলে তার ভিতরটা তোলপাড় হয়ে যায়। আকাশ ফাইলটা বন্ধ করে লামিয়ার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার মনে হয় আপনার মাথা ঠিক নেই ম্যাম। আপনার বিশ্রাম নেওয়া দরকার। আমি এসব ফালতু কথায় আগ্রহী নই। আকাশ ঘুরে চলে যেতে উদ্যত হয়। লামিয়া আকাশের পথ আটকে দাঁড়িয়ে বলে, দাঁড়ান, আপনি কি আমাকে ফিরিয়ে দেওয়ার সাহস করছেন আকাশ? সাহস? এখানে সাহসের কি আছে? আপনি আমাকে কিনতে চাইছেন ম্যাম। আমার আত্মসম্মানকে কিনতে চাইছেন। আমি দুঃখিত, কিন্তু আমি বিক্রির জন্য নই। আমি অন্য কাউকে আপনি অন্য কাউকে খুঁজে নিন। আমি জানতাম আপনি এটাই বলবেন। আপনার এই আত্মসম্মান বোধটাই তো আমার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতা। ঠিক আছে, আমি আপনাকে টাকা দিয়ে কিনবো না। লামিয়া কয়েক কদম পিছিয়ে গিয়ে তার চেয়ারে বসে। তাহলে এটাকে আমি আর একটা অনুরোধ হিসেবেই দেখুন আকাশ। আমার আপনাকে প্রয়োজন, খুব প্রয়োজন। আমার জীবন, আমার স্বপ্ন সব কিছু ঝুঁকির মুখে লেগে আছে। আপনি একমাত্র মানুষ যে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারেন। লামিয়ার কণ্ঠে এই প্রথমবার আকাশ মিনতির সুর শোনে। অফিসের সেই বাঘিনীর এই অসহায় আত্মসমর্পণ তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আর তার জন্য এই বিয়ের নাটক করারই বা কি প্রয়োজন? আমি আপনাকে সবটা খুলে বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি, এটা কোনো নাটক নয়, এটা আমার অস্তিত্ব রক্ষার লড়াই। আপনি যদি রাজি হন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আকাশ হতভম্ব হয়ে লামিয়ার দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা নারীটি কি সত্যিই লামিয়া চৌধুরী, নাকি অন্য কেউ? আমি আপনাকে জোর করবো না, ফাইলটা আপনার কাছেই রাখুন। ভালো করে পড়ুন, ভাবুন। আপনার সিদ্ধান্ত জানার জন্য আমি আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। তাহলে এই সময়ের মধ্যে আপনি যদি আমাকে আপনার সিদ্ধান্ত না জানান, আমি ধরে নেব আপনার উত্তর না। আমি কোনো কথা না বলে ফাইলটার দিকে তাকিয়ে আছি। আমার পৃথিবীটা যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে গেছে। আমার অফিসের অহংকারী গন্ডি বস, যে নারীটিকে নিয়ে আমি কিছুদিন আগেও ভয়ঙ্কর সব স্বপ্ন দেখেছি, সেই নারী আজ আমার সামনে নিজেকে বাঁচানোর জন্য এক অদ্ভুত বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে। 2 দিন পর আশফাক চৌধুরীর বাড়িধারার বাসভবন। বিশাল ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। দামি কার্পেটের উপর নতমুখে দাঁড়িয়ে আছে লামিয়া, আর তার পাশে কিছুটা অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে আকাশ। তাদের সামনে সোফায় বসে আছেন আশফাক চৌধুরী। তার মুখটা রাগে থমথম করছে, কপালে ফুটে উঠেছে নীলশিরা। আশফাক চৌধুরী টেবিলের উপর সজোরে চাপড় মেরে বলে, তোমার সাহস কি করে হয় লামিয়া? আমার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তুমি রাস্তার একটা ছেলেকে বিয়ে করে আমার সামনে এসে দাঁড়ানোর? তোমার পরিচয় কি? তুমি আশরাক চৌধুরীর নাতনি? সেই কথাটা কি ভুলে গেছো? আমি তোমার নাতনি দাদু, কোনো বাজারের পণ্য নই যে তুমি যার হাতে খুশি তুলে দেবে। আর আকাশ রাস্তার কোনো ছেলে নয়, সে আমার অফিসের একজন যোগ্য এমপ্লয় এবং এখন আমার স্বামী। আর ওকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। স্বামী? হা, কত টাকা দিয়ে কিনেছো একে? তোমার তো টাকার অভাব নেই। বলো ছেলে, কত টাকা পেয়েছো আমার নাতনিকে বিয়ে করার জন্য? 10 লাখ, 20 লাখ, নাকি 1 কোটি? আকাশের অপ্রত্যাশিত শান্ত কিন্তু ধারালো জবাবে আশফাক চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে যান। তিনি এমন উত্তর আশা করেননি। দাদু, আমি বিয়ে করে ফেলেছি। কাজে ডেকে সাক্ষী রেখে মুসলিম শরীয়ত মেনেই আমাদের বিয়ে হয়েছে। এখন তুমি রাগারাগি করে তো আর কোনো সত্যিটা বদলাতে দিতে পারবে না। তুমি চেয়েছিলে আমি বিয়ে করি, আমি করেছি। এখন অন্তত আমাকে দোয়া করো। দোয়া? তুমি আমার সম্মানটা ধুলে মিশিয়ে দিয়ে এসেছো, আর এখন আমার কাছে দোয়া চাইছো? ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছো তখন আর কি করার আছে। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো লামিয়া,
এই ছেলের সাথে যদি তোমার সম্পর্ক 1 বছরের বেশি টেকে তাহলে আমি আমার অর্ধেক সম্পত্তি তোমাদের নামে লিখে দেব। আর যদি না টেকে তাহলে কোম্পানির শেয়ারের কথা তুমি চিরদিনের জন্য ভুলে যাবে। 2 বছরের মধ্যে যদি একটা বাচ্চা না হয় তাহলে তোমাকে চিরতরে কোম্পানির সিও পদ থেকে বহিষ্কার করে দেব। আশফাক চৌধুরী আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে ভিতরে বাড়ির দিকে চলে যান। লামিয়া আর আকাশ একে অপরের দিকে তাকায়। তাদের প্রথম যুদ্ধটা তারা কোনো মতে পার করেছে। কিছুক্ষণ পর ঢাকার অভিজাত এলাকা গুলশানের সবচেয়ে উঁচু বিল্ডিংগুলোর একটি টপ ফ্লোরে লামিয়া বিশাল বিলাসবহুল পেন্ট হাউস। আকাশ তার ছোট একটা ট্রলি ব্যাগ নিয়ে বিশাল দরজা দিয়ে ভেতরে ঢোকে। ঘরের সাজসজ্জা, দামি আসবাবপত্র আর কাঁচের দেওয়ালের ওপাশে পুরো শহরের প্যানোরামিক ভিউ দেখে সে এক মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে যায়। চারিদিকে তাকাতে তাকাতে বলে, বাহ, আপনার বাসাটা তো দারুণ। মনে হচ্ছে কোনো সিনেমার সেটে এসে পড়েছি। অফিসের মতোই রুচিশীল, তবে একটু বেশি বড় আর খালি খালি। লামিয়া আকাশের কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা ড্রয়িং রুমের মাঝখানে থাকা কফি টেবিলে তার ব্যাগটা রাখে। সেখান থেকে একটা প্রিন্ট করা কাগজ বের করে সে আকাশের দিকে এগিয়ে দেয়। তার মুখে সেই পুরনো বসের কাঠিন্য। ওয়েলকাম টু মাই হাউস আকাশ। তবে এটাকে নিজের বাড়ি ভাববার ভুল করবেন না। এটা এখন থেকে আগামী 1 বছরের জন্য আপনার থাকার জায়গা মাত্র। আর এখানে থাকতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়ম? বিয়ের সাথে নিয়মাবলী ফ্রি নাকি? বাহ, ইন্টারেস্টিং। এটা কোনো সাধারণ বিয়ে নয়, এটা একটা চুক্তি। আর প্রত্যেকটা চুক্তিরই কিছু শর্ত থাকে। আমাদের বিয়েটারও আছে। রিড ইট কেয়ারফুলি। আকাশ কাগজটা হাতে নেয়। সেখানে পয়েন্ট আকারে নিয়মগুলো লেখা। সে পড়তে শুরু করে। 1, আমরা দুইজন সম্পূর্ণ আলাদা বেডরুমে থাকবো। একে অপরের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে যাব না। আচ্ছা, মানলাম। আমার এমনিতেও আপনার সাথে এক ঘরে থাকার কোনো শখ নেই। গুড। 2, আমার ব্যক্তিগত জীবন, আমার বন্ধু বান্ধব বা আমি কার সাথে ফোনে কথা বলছি এ নিয়ে তুমি কোনো প্রকার প্রশ্ন করতে পারবে না। বাহ, মানে আমি শুধু শোপিস হিসেবে থাকবো, তাই তো? প্রিসাইসলি। আমার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আমিও আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না। 3, অফিসের বাইরে, বিশেষ করে আমার পরিবারের সামনে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আমরা সুখী দাম্পত্যের মতো আচরণ করব। কিন্তু অফিসের ভেতরে আমাদের পরিচয় আগের মতোই থাকবে, বস এবং এমপ্লয়। এর কোনো ব্যতিক্রম হবে না। মানে বাইরে জানো বাবু আর অফিসে গেট আউট, তাই তো? আমার সাথে মজা করার চেষ্টা করছেন না আকাশ? আমি যে পরিস্থিতিতে আছি তাতে আমার মাথার কোনো মজা ঢুকছে না। ওকে ওকে, চিল। 4, এই চুক্তির মেয়াদ ঠিক 365 দিন। 1 বছর পূর্ণ হওয়ার দিন আমরা কোনো প্রশ্ন বা কোনো রকমের ঝামেলা ছাড়াই ডিভোর্সের জন্য ফাইল করব এবং শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাব। বাহ, সব কিছুই তো খুব পরিষ্কার আর পেশাদার। আকাশ কাগজটা ভাঁজ করে টেবিলের উপর রেখে দেয়। তারপর সোফায় গা এলিয়ে দিয়ে লামিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আপনার কি সব নিয়ম পরিষ্কার? কোনো প্রশ্ন আছে? প্রশ্নই নেই, তবে একটা সংকোচ আছে। আপনার এই নিয়মের লিস্টে আমার পক্ষ থেকে একটা নিয়ম যোগ করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে ম্যাডাম। আপনার আবার কি নিয়ম? নিয়মটা খুব সাধারণ, রান্নাঘরের সাথে সম্পর্কিত। এই বাসায় যেহেতু আমরা দুজনেই থাকবো, সেহেতু ঘরের কাজও দুইজন মিলেই করতে হবে। মানে রান্নাটা কিন্তু আপনাকেও করতে হবে। আমি একা আপনার কাজের লোক নই যে রোজ আপনাকে রান্না করে খাওয়াবো। আকাশের এই অপ্রত্যাশিত উত্তরে লামিয়া হতবাক হয়ে যায়। সে ভেবেছিল আকাশ হয়তো টাকা পয়সা বা অন্য কোনো সুবিধা চাইবে, কিন্তু সে যে সরাসরি রান্নাঘরের দায়িত্ব ভাগাভাগি করার কথা বলবে, এটা তার কল্পনারও বাহিরে ছিল। এক্সকিউজ মি, আমি রান্না করব? আপনি কি জানেন আমি কি? লামিয়া চৌধুরী কখনো রান্না করে না। জানতাম আপনি এটাই বলবেন, কিন্তু এখন থেকে করবেন। কারণ এখন আপনি শুধু লামিয়া চৌধুরী নন, মিসেস আকাশ চৌধুরীও বটে। আর এই বাসায় থাকতে হলে আমার শর্ত আপনাকে মানতে হবে। হয় আপনি রান্নার সাহায্য করবেন, নয়তো আমরা দুজনেই বাইরে থেকে অর্ডার করে খাবো। আর সেই বিলটাও অর্ধেক অর্ধেক হবে। লামিয়ার মুখটা রাগে লাল হয়ে যায়। তার ইচ্ছে করছিল আকাশকে কাঁচা চিবিয়ে খেতে, কিন্তু সে বুঝতে পারছিল আকাশ এখানেও তার সাথে একটা পাওয়ার গেম খেলছে। সে যদি এখন এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে প্রথম দিনেই চুক্তির শর্ত লঙ্ঘন করা হবে। ফাইন, ঠিক আছে, আমি রাজি। কিন্তু আমার রান্না যদি মুখে দেওয়ার যোগ্য না হয় তার জন্য আমি দাঁড়িয়ে থাকবো না। সেটা আমি ম্যানেজ করে নেব ম্যাডাম। বিষ না মেশালেও চলবে। তাহলে চুক্তি ফাইনাল।
লামিয়া কোনো উত্তর না দিয়ে রাগে গজগজ করতে করতে একটা বেডরুমের দিকে চলে যায় এবং দরজাটা সজোরে বন্ধ করে দেয়। আমি একা ড্রয়িং রুমে বসে আছি। বুঝতে পারছি আগামী 1 বছর হয়তো খুব সহজ হবে না, কিন্তু বেশ মজাদারও হতে চলেছে। রাত 10টা। বিশাল ডাইনিং টেবিলের দু প্রান্তে বসে আছে আকাশ আর লামিয়া। তাদের সামনে দামি ক্রোরারিজে সাজানো খাবার, যা অনলাইনে অর্ডার করা হয়েছে। কারণ রান্নার দায়িত্ব ভাগাভাগি চুক্তির প্রথম দিনেই লামিয়া ঘোষণা করেছে যে তারা স্মুথ নেই। ঘরের ভিতর এসি চলছে, মৃদু আলো জ্বলছে, কিন্তু দুজনের মাঝখানে নীরবতাটা এতটাই ভারী যে চাইলেই ছুঁয়ে দেখা যাবে। কাঁটা চামচের টুংটাং শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আকাশ বারবার আর চোখে লামিয়ার দিকে তাকাচ্ছে। সারাদিনের ঝড়ের পর মেয়েটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। খাবারটা কিন্তু বেশ ভালো। আপনি তো বলেছিলেন এখানকার বিরিয়ানি আপনার পছন্দ নয়। খিদে পেলে আমার সব কিছুই ভালো লাগে, আর পছন্দ অপছন্দ নিয়ে কথা বলার মতো এনার্জি আমার নেই। তা অবশ্য ঠিক। আজকের দিনটা আপনার ওপর দিয়ে বেশ বড় একটা ঝড় বয়ে গেল। প্রথমে আপনার দাদু, তারপর এই আমাদের বিয়ে। দেখুন আকাশ, আমি এখানে আপনার সহানুভূতি অর্জনের জন্য বসিনি। নিয়ম নম্বর 2 মনে আছে? আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো প্রশ্ন বা আলোচনা চলবে না। জাস্ট ইট ইউর ফুড। ওকে ফাইন, রুলস আর রুলস। আচ্ছা, একটা অবান্তর প্রশ্ন করতে পারি, যেটা আপনার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত নয়? কি? আপনার এই বিশাল পেন্ট হাউসে কি ভূতের ভয় করে না? মানে রাতের বেলা একা একা? আমার তো নিজের বাড়িতেই মাঝে মাঝে ভয় লাগে। আপনি কি সিরিয়াস? ভূত? এই যুগে এসে আপনি ভূতে বিশ্বাস করেন? আনবিলিভেবল। আর ভয়? লামিয়া চৌধুরী ভয় পায় না, ওকে? বাহ, দারুণ আত্মবিশ্বাস। আমার তো মনে হয়েছিল অফিসের সবাই আপনাকেই ভূত ভেবে ভয় পায়। দ্য গ্রেট লামিয়া চৌধুরী। আকাশ তার কথা শেষ করার আগেই ঝটকা দিয়ে পুরো অ্যাপার্টমেন্টের সব আলো নিভে যায়। এসি বন্ধ হয়ে যায়, ফ্রিজের গুঞ্জন থেমে যায়। চারদিকে নেমে আসে কবরের মতো নিকষ কালো অন্ধকার আর ভুতুড়ে নীরবতা। ঠিক 1 সেকেন্ড পরেই সে অন্ধকার চিরে একটা তীক্ষ্ণ ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। লামিয়া চিৎকারের সাথে সাথেই আকাশ অনুভব করে কেউ একজন ঝড়ে বেগে টেবিলের ওপাশ থেকে এসে তার হাতটা খামচে ধরেছে। অন্ধকারেও সে বুঝতে পারে এটা লামিয়া। তার নখগুলো ভয়ে আকাশের হাতে চামড়ায় বসে যাচ্ছে। আরে আরে, কি হলো? শান্ত হন, আমি তো এখানেই আছি। কি হয়েছে আপনার? লাইট লাইট কেন চলে গেল? জেনারেটর অন হয়নি কেন? লোডশেডিং হয়েছে হয়তো। জেনারেটরের হয়তো সমস্যা হয়েছে, এখনই ঠিক হয়ে যাবে। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি না একটু আগেই বললেন লামিয়া চৌধুরী ভয় পায় না? আমি আমি অন্ধকার ভয় পাই না। আমি আমি হঠাৎ করে চমকে গেছি। লামিয়ার গলার স্বরে স্পষ্ট ভয় ফুটে বেড়াচ্ছে। অফিসের সেই বাঘিনী, সেই অসহায় ভীত রূপটা আকাশের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে তার হাসি পেয়ে গেল। আচ্ছা আচ্ছা, বুঝেছি, আপনি চমকে গেছেন। ঠিক আছে, হাতটা ছাড়ুন, আমি দেখছি মোমবাতি বা টর্চ কিছু পাই কিনা। আপনার ফোনে তো ফ্ল্যাশ লাইট আছে, তাই না? ফোন ফোন তো বেডরুমে চার্জে দেওয়া। প্লিজ আমাকে একা রেখে যাবেন না। লামিয়ার কণ্ঠে মিনতি ঝরে পড়ছে। আকাশ বুঝতে পারে মেয়েটা সত্যি অন্ধকারে ভয় পায়, আর এই দুর্বলতাটা আকাশের মনে একটা স্ট্রেঞ্জলি এক ধরনের মায়া তৈরি করে। ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, চলুন একসাথেই খুঁজি। আপনার ড্রয়িং রুমে কোথাও মোমবাতি থাকার কথা। আকাশ উঠতে চেষ্টা করে, কিন্তু লামিয়া এমনভাবে তার হাত ধরে আছে যে ওটা প্রায় অসম্ভব ছিল। আকাশ বাধ্য হয়ে লামিয়ার হাত ধরে রেখে চেয়ারে উঠে বসে। আমার হাতটা ধরেই আসুন, তাহলে কিন্তু সাবধানে, কিছুতে আবার হোঁচট খাবেন না। নিকষালো অন্ধকারে তারা দুজন একে অপরের হাত ধরে এগোতে থাকে। লামিয়া ঠান্ডা কাঁপা কাঁপা হাতটা আকাশের হাতের ভিতর। আকাশ তার ফোনটা পকেট থেকে বের করে ফ্ল্যাশ লাইট জ্বালায়। সে আলোয় সে লামিয়ার ভীত ফ্যাকাশে মুখটা দেখতে পায়। এই তো আলো, এবার তো ভয় কমেছে ম্যাডাম। আমি ভয় পাইনি, বলেছিলাম তো চমকে গেছি। তারা ড্রয়িং রুমের একটা ক্যাবিনেটের সামনে এসে দাঁড়ায়। আকাশ এক হাতে ফোন ধরে অন্য হাতে ড্রয়ারগুলো খুলতে থাকে। পেয়েছি, এই তো মোমবাতি আর ম্যাচ, দাঁড়ান আমি জ্বালাচ্ছি। আকাশ একটা মোমবাতি নিয়ে জ্বালাতে যায়, কিন্তু লামিয়া তখনও তার খুব কাছে দাঁড়িয়ে তার হাতটা ধরে আছে। ফলে আকাশ ঠিকমতো ম্যাচ জ্বালাতে পারছিল না।
ম্যাডাম, হাতটা যদি একটু ছাড়তেন তাহলে আমার মোমবাতিটা জ্বালাতে সুবিধা হতো। ও সরি। লামিয়া হুট করে হাতটা সরিয়ে নেয়। আকাশ মোমবাতিটা জ্বালিয়ে টেবিলের উপর রাখে। মোমবাতির নরম কাপা কাপা আলোয় ঘরের ভিতরের পরিবেশটা মুহূর্তেই বদলে যায়। অন্ধকার কোণাগুলো আরও রহস্যময় হয়ে ওঠে। আর আলো ছায়ার খেলায় দুজনের মুখের উপর এক অদ্ভুত মায়াবী আবেশ তৈরি হয়। আকাশ ঘুরে দাঁড়াতেই লামিয়ার মুখোমুখি হয়। তারা দুজন এতটাই কাছাকাছি দাঁড়িয়েছিল যে তাদের মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। মোমবাতির নরম আলোয় লামিয়ার ভীত মায়াবী মুখটা দেখে আকাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার এলোমেলো কয়েকটা চুল মুখের উপর এসে পড়ে। বড় বড় চোখ দুটোতে ভয়ের সাথে মিশে আছে এক অদ্ভুত সারল্য। অফিসের সেই কঠিন খোলসটা এই মুহূর্তে আর নেই। আপনাকে তো অন্ধকারে বেশ অন্যরকম লাগছে ম্যাম। অন্যরকম মানে? মানে সুন্দর। ভয়ের কারণে হয়তো আপনার চোখের কাঠিন্যতা চলে গেছে। একদম সাধারণ একটা মেয়ের মতো লাগছে। লামিয়া আকাশের এই অপ্রত্যাশিত প্রশংসায় চমকে ওঠে। সে কিছু বলতে পারে না, শুধু আকাশের চোখের দিকে তাকিয়ে থাকে। মোমবাতির আলোয় আকাশের চোখ দুটোতেও এক গভীর মায়া চিকচিক করছে। আকাশ নিজেকে আর সামলাতে পারে না। সে আলতো করে তার হাতটা বাড়িয়ে লামিয়ার গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। তার আঙুলের উষ্ণ স্পর্শে লামিয়ার পুরো শরীর যেন একটা শিহরণ খেলে যায়। সে বাধা দেয় না, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। সত্যিই ভয় পাচ্ছেন তাই না? ছোটবেলায় একবার ঝড়ের রাতে একা ঘরে আটকে পড়েছিলাম, তখন থেকে অন্ধকারটা সহ্য করতে পারি না। এই প্রথম লামিয়া তার ব্যক্তিগত দুর্বলতার কথা আকাশের সামনে স্বীকার করে। তাদের মধ্যেকার সমস্ত নিয়ম, সমস্ত চুক্তি যেন এই মুহূর্তে অর্থহীন হয়ে যায়। আকাশ আলতো করে লামিয়ার গালটা স্পর্শ করে। লামিয়া চোখ বন্ধ করে ফেলে। তাদের মধ্যে প্রথমবার এক তীব্র রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। আকাশ ধীরে ধীরে লামিয়ার মুখের দিকে ঝুঁকে থাকে। উদ্দেশ্য সবারই জানা। ঠিক তখনই ঝটকা দিয়ে ঘরের সব আলো জ্বলে ওঠে। এসি চলতে শুরু করে। কারেন্ট চলে এসেছে। সেই তীব্র আলোয় দুজনেরই ঘোর কেটে যায়। তারা যেন সম্বিত ফিরে পায়। দুজনেই অপ্রস্তুত হয়ে প্রায় লাফিয়ে একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। লামিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। আকাশও অপ্রস্তুতভাবে অন্যদিকে তাকিয়ে নিজের চুল ঠিক করতে থাকে। আমি আমি আমার রুমে যাচ্ছি, আপনি ডিনার শেষ করে লাইট অফ করে দেবেন। লামিয়ার এক মুহূর্ত দাঁড়ায় না। সে প্রায় দৌড়ে নিজের ঘরের দিকে চলে যায় এবং সদরের দরজাটা বন্ধ করে দেয়। আমি একা সেই উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে আছি। হৃৎপিণ্ডে তখনও দ্রুত গতিতে চলছিল। আমার মনে হচ্ছিল এই চুক্তিভিত্তিক বিয়েটা যতটা সহজ ভেবেছিলাম অতটাও সহজ হবে না। এই অচেনা মেয়েটির অপ্রত্যাশিত দুর্বলতা আর মায়াবী রূপ আমার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরের দিন সকাল 10টা, ক্রিয়েটিভ ক্যানভাস অফিস ফ্লোর। গত রাতে সেই অপ্রত্যাশিত ঘটনার পর সকালটা শুরু হয় এক অদ্ভুত অস্বস্তি নিয়ে। বাসা থেকে অফিসে আসার পুরো রাস্তাটা গাড়িতে কেউ কারোর সাথে একটাও কথা বলেনি। আকাশ জানে লামিয়া ইচ্ছে করেই তাকে লিফট দিয়েছে, কারণ নিয়ম অনুযায়ী বাইরে তারা সুখী দম্পতি। অফিসে কাচের দরজা ঠেলে ভিতরে ঢোকার সাথে সাথেই দুজনের অবয়ব মুহূর্তেই বদলে যায়। লামিয়ার মুখে আবারও ফিরে আসে সেই কঠিন বসের মুখোশ, আর আকাশও হয়ে যায় একজন সাধারণ কর্মচারী। নিয়ম নাম্বার 3 অক্ষরে অক্ষরে পালিত হতে শুরু করে। লামিয়া রিসেপশনিস্টের দিকে তাকিয়ে শীতল গলায় বলে, সাদিয়া, আজকে ক্লায়েন্ট মিটিংয়ের সব ফাইল আমার টেবিলে পাঠিয়ে দাও এক্ষুনি। আর আকাশ? লামিয়া এমনভাবে আকাশের নাম উচ্চারণ করে যেন সে অফিসের 8-10 জন সাধারণ এমপ্লয়ির একজন। আপনি আমার কেবিনে আসুন, বেঙ্গল প্রিন্সের ক্যাম্পেইন নিয়ে আপনার সাথে কথা আছে। এই বলে লামিয়া ঠকঠক করে হাই হিলের শব্দ তুলে নিজের কেবিনের দিকে চলে যায়। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে তার পিছন পিছন যায়। অফিসের সবাই এই দৃশ্য দেখে অভ্যস্ত, কিন্তু আজ তাদের বস আর আকাশের মধ্যেকার এই দূরত্বটা কেন যেন একটু বেশি নাটকীয় মনে হয়েছে সহকর্মীদের কাছে। কিছুক্ষণ পর লামিয়ার কেবিনে। আকাশ ভিতরে ঢুকতেই লামিয়া কোনো দিকে না তাকিয়ে তার হাতে একটা ফাইল ধরিয়ে দেয়। এটা বেঙ্গল প্রিন্সের নতুন ব্রিফ। তারা তাদের ওয়েদার রেফারেন্স প্রিন্টের জন্য একটা ক্যাম্পেইন চাইছে। আইডিয়াটা এমন হতে হবে যা আগে কেউ কখনো দেখেনি। আইডিয়াটা তো ভাবা যাবে, কিন্তু ডেডলাইন তো দেখছি মাত্র 3 দিন। এত কম সময়ে? এই জন্যই তো আপনাকে ডেকেছি।
অফিসের আর কারোর উপরে আমার ভরসা নেই যে 3 দিনে একটা ভালো আইডিয়া বের করতে পারবে। আপনাকে পারতেই হবে, আমার স্বামী বলে কথা, নো এক্সকিউজ। বাহ, এটা কি প্রশংসা ছিল ম্যাডাম যে আপনি আমার উপর সবচেয়ে বেশি ভরসা করেন? এটাকে প্রশংসা ভাবার কোনো কারণ নেই। এটা আপনার দায়িত্ব, আর দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার পরিণাম কি হতে পারে সেটা আপনার ভালো করেই জানা আছে। এখন যান, কাজ শুরু করুন। যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা। কাল রাতে আপনি যে ভয় পেয়েছিলেন সেটার জন্য আপনাকে মোটেও দুর্বল লাগেনি, বরং আকাশ, রুলস, অফিসের ভিতরে আমরা শুধু বস আর এমপ্লয়, ভুলে গেছেন? ভুলিনি। কিন্তু অফিসের বাইরে যখন আমরা স্বামী স্ত্রী, তখন তো সেই স্মৃতিগুলো অফিসের মাথায় ঘুরপাক খাবে, তাই না? নাকি আপনার নিয়ম অনুযায়ী আমাদের ব্রেনেও দুটো আলাদা সুইচ থাকা উচিত, একটা অফিসের জন্য একটা বাড়ির জন্য? আকাশের এই খোঁজায় লামিয়া রেগে গেলেও কিছু বলতে পারে না, কারণ কথাটা যুক্তিহীন নয়। অযথা কথা বাড়াবেন না, কাজে মন দিন। 3 দিন পর আইডিয়া আমার টেবিলে যাই। ঠিক 3 দিন পর কনফারেন্স রুমে বেঙ্গল পেন্টস এর ক্লায়েন্টদের সামনে প্রেজেন্টেশন চলছে। আকাশ তার আইডিয়া উপস্থাপন করছে। পুরো টিম তার কাজে মুগ্ধ, কিন্তু ক্লায়েন্টদের একজন মিস্টার কবির কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না। আপনার আইডিয়াটা ভালো আকাশ, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটু বেশি আবরান আবসার্ড। আমরা তো শুধু ঢাকা শহরের জন্য পেন্ট বানাই না, গ্রামের মানুষ এটার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? স্যার, আমাদের টার্গেট অডিয়েন্স মূলত শহরের মধ্যবিত্ত, যারা নিজেদের বাড়ির সুরক্ষা নিয়ে বেশি চিন্তিত। তবে আপনার পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। আমরা চাইলে ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে গ্রামীণ প্রেক্ষাপট যোগ করতে পারি। আকাশ যখন ক্লায়েন্টকে সামলানোর চেষ্টা করছে, তখন সে খেয়াল করে যে ক্লায়েন্টের একটা ডেটা ভুল দেখানো হয়েছে। এটা তার নিজেরই তৈরি করা স্লাইড, একটা ছোট কিন্তু চোখে পড়ার মতো ভুল। ক্লায়েন্টরা চলে যাওয়ার পর লামিয়া পুরো টিমকে কনফারেন্স রুমে দাঁড় করিয়ে রাখে। তার চোখ থেকে যেন আগুন ঝরছে। তার সেই আগুনের মূল লক্ষ্যবস্তু হলো আকাশ। এটা কি ছিল আকাশ? প্রেজেন্টেশনের মাঝখানে ভুল ডেটা? আপনার কি কোনো ধারণা আছে এটার জন্য কোম্পানির ইমেজ কতটা খারাপ হতে পারতো? ক্লায়েন্টের সামনে আমাদের কতটা ছোট হতে হয়েছে? ম্যাম, আমি খুবই দুঃখিত। এটা অনিচ্ছাকৃত ভুল। আমি রাতে কাজ করার সময় হয়তো খেয়াল করিনি। খেয়াল করেননি? একটা মাল্টি-বিলিয়ন ডলারের কোম্পানির ক্যাম্পেইন নিয়ে কাজ করার সময় আপনার খেয়াল থাকে না? তাহলে আপনার এখানে কাজ করাটাই বা কি দরকার? আপনার মতো দায়িত্বজ্ঞানহীন এমপ্লয় আমার কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। লামিয়া চিৎকারে পুরো রুম স্তব্ধ। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ অপমানে লাল হয়ে যায়। সে জানে এই ঝড়ের কিছুটা অভিনয়, কিন্তু কথাগুলো তার আত্মসম্মানে গিয়ে লাগছে। রাশেদ মনে মনে বলে, ইস, আকাশ ভাইটাকে সবার সামনে এভাবে অপমান না করলেও পারতো ম্যাম। এই ভুলের জন্য আজকের দিনটা যদি আমাদের হাত থেকে বেরিয়ে যায়, তাহলে তার সব দায়ভার আপনাকেই নিতে হবে আকাশ। ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। মিটিংটি শেষ, সবাই এখন যেতে পারে। সবাই একে একে বেরিয়ে গেলেও আকাশ সেখানেই দাঁড়িয়ে থাকে। লামিয়াও তার দিকে না তাকিয়ে ফাইল গোছাতে থাকে। সবার সামনে এই নাটকটা না করলে পারতেন লামিয়া। আমি ভুল করেছি, স্বীকার করছি, কিন্তু তার জন্য এতটা অপমান করার কোনো মানে হয় না। এটা কোনো নাটক ছিল না, আপনি সত্যি ভুল করেছেন। আর অফিসে আপনি আমার স্বামী নন, একজন এমপ্লয়। আর ভুল করলে বসের বকা শোনার জন্য প্রস্তুত থাকতেই হবে। এই বলে লামিয়া হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ একটা চেয়ারের উপর হতাশ হয়ে বসে পড়ে। 1 ঘন্টা পর আকাশের ডেস্কে সে মনমরা হয়ে তার ডেস্কে বসে আছে। সবার সামনে অপমানের পর তার আর কিছুতেই কাজে মন বসছে না। ঠিক তখনই পিয়ন মজিদ চাচা একটা কফির মগ নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। আকাশ ভাই, এইটা আপনার জন্য। আমার জন্য? আমি তো কফি অর্ডার করিনি চাচা। বড় ম্যাম তার কেবিন থেকে পাঠাইছেন, কইলেন আপনার নাকি মাথা ধরছে, তাই উনি নিজে বানায়া পাঠাইছে। আকাশ অবাক হয়ে কফির মগটার দিকে তাকায়। এটা লামিয়ার নিজের হাতে বানানো ব্ল্যাক কফি, যার ঘ্রাণ সে চেনে। একটু আগে যে মহিলা তাকে সবার সামনে ছেড়ে খেলো, সে আবার লুকিয়ে তার জন্য কফি পাঠাচ্ছে। আকাশের ঠোঁটের কোণে অজান্তে একটা হাসি ফুটে ওঠে। এই দ্বৈত জীবনটা তাকে বিভ্রান্ত করলেও লামিয়ার এই ছোট ছোট যত্নগুলো তার ভালো লাগতে শুরু করেছে। সে কফির মগে চুমুক দিতেই তার ফোনের মেসেজ টিউনে শব্দ হয়, লামিয়ার মেসেজ। সরি বলার নিয়ম আমাদের চুক্তিতে, তাই কফিটা পাঠালাম। আর ডেটাটা আমি ক্লায়েন্টকে মেল করে শুধরে দিয়েছি, নীলটা আমরাই পাচ্ছি।
এই মেসেজটা পাওয়ার পর আকাশের সব রাগ, সব অপমান ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সে বুঝতে পারে তাদের ঝগড়ার মধ্যে এখন শুধু পেশাগত সংঘাত নেই, এর মাঝে মিশে গেছে এক অদ্ভুত অধিকারবোধ আর গোপন যত্ন। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। একদিন অফিসের ক্যান্টিন লাঞ্চ টাইমে এই ঘটনার পর থেকেই অফিসের সহকর্মীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। সাদিয়া রাশেদকে বলে, রাশেদ ভাই, ব্যাপারটা খেয়াল করেছেন? ম্যাম আকাশ ভাইকে যতটা বকেন ততটাই আবার খেয়ালও রাখেন। সেদিন মিটিংয়ে অমন ঝাড়ির পর আবার কফি পাঠালেন। আরে আমিও তো এটাই ভাবছি, আগে তো শুধু জারিয়ে দিত, এখন জারির সাথে আদরও দিচ্ছে। ডাল মে কুচ কালা হ্যায়, বুঝলি? আমার তো মনে হয় এদের মধ্যে নির্ঘাত কোনো চক্কর চলছে, না হলে কোনো বস তার এমপ্লয়ের জন্য এত মাথা ঘামায় না। হয়তো কোনো গোপন অ্যাফেয়ার। এই ধরনের কথাগুলো এখন অফিসের বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমি আর লামিয়া দুজনেই তো টের পাই, কিন্তু আমাদের নিখুঁত অভিনয়ের সামনে কেউ সরাসরি কিছু বলার সাহসই করে না। তবে এই সন্দেহগুলোই আমাদের দ্রুত দ্রুত জীবনকে আরও জটিল আর রোমাঞ্চকর করে তুলেছিল। প্রায় 2 মাস পর রাত 1টা, লামিয়ার পেন্ট হাউস। ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। আকাশ তার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ রান্নাঘরের দিক থেকে কিছু একটা ভেঙে পড়ার বিকট শব্দে সে চমকে ওঠে। সাথে সাথেই ভেসে আসে একটা চাপা আর্তনাদের শব্দ। লামিয়া, আপনি ঠিক আছেন? কি হয়েছে? কোনো উত্তর না পেয়ে আকাশ প্রায় দৌড়ে রান্নাঘরের দিকে যায়। গিয়ে দেখে মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে লামিয়া। তার এক হাতে ধরা ভাঙা কাচের গ্লাস, অন্য হাত দিয়ে সে তার পা চেপে ধরে আছে। অন্ধকারে হয়তো সে পানি খেতে এসে পা পিছলে পড়ে গেছে। কিভাবে হলো এসব? আপনার পায়ে কি লেগেছে দেখি? আমি আমি ঠিক আছি, কিছু হয়নি। পা পিছলে গ্লাসটা হাত থেকে পড়ে গেছে। কিছু হয়নি মানে? আপনার পা দিয়ে তো রক্ত পড়ছে। আপনি কি পাগল নাকি? খালি পায়ে কাছের উপর দিয়ে হেঁটে এলেন কিভাবে? আকাশ আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় লামিয়াকে কোলে তুলে নেয়। লামিয়া এই আকস্মিকতায় হতবাক হয়ে যায়। আরে কি করছেন কি? নামান আমাকে, আমি হেঁটে যেতে পারবো। চুপ, একদম চুপ। একটাও কথা বলবেন না। এমনিতেই আপনার জেদের জন্য আমার জীবনটা শেষ। এখন আবার নতুন কোনো ঝামেলা চাই না। আকাশ লামিয়াকে কোলে নিয়েই সাবধানে কাজ এড়িয়ে সোজা ড্রয়িং রুমের সোফায় গিয়ে এসে বসে। তারপর লাইট জ্বালিয়ে হাঁটু গেড়ে তার পায়ের কাছে বসে। লামিয়ার পায়ের পাতায় বেশ গভীর একটা ক্ষত, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সেই দৃশ্য দেখে আকাশের বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। এটাকে আপনি কিছু হয়নি বলেন? এক্ষুনি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসতে হবে। কোথায় রেখেছেন ওটা? আমার আমার বেডরুমে আছে। আকাশ দ্রুত গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। সে খুব সাবধানে তুলা দিয়ে লামিয়ার ক্ষতস্থানটা পরিষ্কার করতে শুরু করে। লামিয়া ব্যথায় চোখ মুখ খিচে ফেলে। এত রাতে রান্না করে কি করছিলেন? পানি খেতে এসেছিলেন? হুম, কাল একটা খুব জরুরি মিটিং আছে, সেটার টেনশনে ঘুম আসছিল না। টেনশন? লামিয়া চৌধুরীও টেনশন করে নাকি? আমি তো ভাবলাম টেনশন নিজেই আপনাকে দেখে ভয় পায়। আমিও মানুষ আকাশ, আমারও টেনশন হয়, কষ্ট হয়, ভয় লাগে। লামিয়ার এই সহজ স্বীকারোক্তি আকাশকে অবাক করে। সে লামিয়ার পায়ের ক্ষতটাকে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। পুরো সময়টা লামিয়া এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল। যে ছেলেটাকে সে সারাদিন অফিসে শাসন করে, সেই ছেলে এখন কতটা যত্ন নিয়ে তার সেবা করছে। ব্যান্ডেজ করা শেষ হয়ে গেছে। এখন কয়েকদিন একটু সাবধানে হাঁটতে হবে, আর খালি পায়ে হাঁটার অভ্যাসটা ছাড়ুন। ধন্যবাদ। শুনতে পেলাম না, কি বললেন? লামিয়া চৌধুরী ধন্যবাদ দিচ্ছে? আজকের তারিখটা তো ক্যালেন্ডারে লিখে রাখতে হবে। বেশি কথা বলবে না, এখন যান, আমার ঘুম পাচ্ছে। আকাশ হাসে। সে মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো পরিষ্কার করতে চলে যায়। লামিয়া সোফায় বসে দেখতে থাকে আকাশ কতটা নিপুণভাবে সবটা পরিষ্কার করছে, যেন এটা তার নিজেরই বাড়ি। অফিসে সেই দাপুটে বসের এই দুর্বল অসহায় রূপ দেখে আকাশের ভিতরের পুরুষত্বা জেগে ওঠে। তার মনে হয় এই শক্তিশালী মেয়েটারও যত্নের প্রয়োজন আছে।
কাজ শেষে আকাশ দেখে লামিয়া সোফাতেই ঘুমিয়ে পড়েছে। ব্যথার কারণে হয়তো সে খুব ক্লান্ত হয়ে গেছে। তার মুখের উপর এসে পড়েছে কয়েকটা অবাধ্য চুলের গুচ্ছ। ঘুমের ঘোরে তাকে এতটাই নিষ্পাপ আর মায়াবী লাগছিল যে আকাশ চোখ ফেরাতে পারছিল না। সে জানে নিয়ম অনুযায়ী লামিয়াকে তার ঘরে একা থাকতে দেওয়া উচিত, কিন্তু এই অবস্থায় তাকে একা রেখে যেতে তার মন সায় দিয়েছিল না। সে ধীর পায়ে লামিয়ার কাছে এগিয়ে যায়, হাঁটু গেড়ে তার মুখের সামনে বসে। ঘুমালে আপনাকে কতটা শান্ত লাগে লামিয়া? কোনো রাগ নেই, কোনো অহংকার নেই, শুধু একটা নিষ্পাপ মুখ। কেন আপনি সারাক্ষণ এমন থাকতে পারেন না? আকাশ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে আলতো করে ঝুঁকে পড়ে লামিয়ার কপালে, যেখানে একটা ছোট কাটা দাগ আছে সেখানে একটা চুমু খায়। তার ঠোঁটের উষ্ণ স্পর্শটা ছিল সব নিয়ম, সব যুক্তির ঊর্ধ্বে, শুধু মায়া আর যত্নের বহিঃপ্রকাশ। ঠিক সেই মুহূর্তে লামিয়ার চোখের পাতা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে চোখ খোলে। ঘুম জড়ানো চোখে সে দেখে আকাশ তার মুখের উপর ঝুঁকে আছে। তাদের মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। সে কি ঘটেছে তা পুরোপুরি বুঝতে পারে। আকাশ চমকে সোজা হয়ে যায়। সে ভেবেছিল লামিয়া হয়তো এখনই চিৎকার করে উঠবে, তাকে যুক্তি ভাঙার জন্য অভিযুক্ত করবে, কিন্তু লামিয়া কিছুই বলে না। সে শুধু শান্ত গভীর দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার সেই অহংকারী চোখের বদলে সেখানে ছিল একরাশ মুগ্ধতা, কৃতজ্ঞতা আর অজানা এক আবেগ। আপনি এখনো জানি? না, মানে আপনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই ভাবলাম যদি কিছু লাগে। আমার কপালে ওটা কি ছিল? আকাশ কোনো উত্তর দিতে পারে না। সে লজ্জায় চোখ নামিয়ে নেয়। লামিয়া সোফায় উঠে বসে, আকাশের হাতটা আলতো করে ধরে। ব্যথা করছে? কিসের ব্যথা? সারাদিন অফিসে আমার বকা খান, রাতে আমার সেবা করেন, আপনার কি কষ্ট হয় না? যখন দেখি বকা দেওয়ার পর লুকিয়ে আমার জন্য কফি পাঠান, তখন আর কষ্ট থাকে না। লামিয়ার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে ওঠে। সে আকাশের দিকে ঝুঁকে আসে। আকাশেরও হৃদস্পন্দন বেড়ে যায়। সে বুঝতে পারে না লামিয়া কি করতে চলেছে। আকাশের কানের কাছে ফিসফিস করে বলে, নিয়মগুলো মাঝে মাঝে ভাঙলে হয়তো খুব বেশি ক্ষতি হবে না, তাই না? এই বলে লামিয়া আলতো করে তার গোলাপি ঠোঁট দিয়ে আমার গালে একটা চুমু খায়। তারপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের ঘরের দিকে চলে যায়। আমি শুধু স্তব্ধ হয়ে সোফায় বসে রইলাম। গালে তখনও লামিয়ার ঠোঁটের উষ্ণ স্পর্শ লেগে আছে। আমি বুঝতে পারলাম আমাদের এই চুক্তির গল্পটা এখন সম্পূর্ণ নতুন একদিকে মোড় নিতে চলেছে। এক সপ্তাহ পর আশফাক চৌধুরীর বাসভবনের ড্রয়িং রুম। টেবিলের এক প্রান্তে বসে আছেন আশফাক চৌধুরী। তার মুখে মেঘ আর রোদের খেলা, আর তার মুখোমুখি বসে আছে আকাশ ও লামিয়া। এক নিখুঁত সুখী দম্পতির অভিনয় ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টায় দাদু তাদেরকে খবর দিয়ে এসেছেন। আকাশ, তোমার তো কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ, আর একটু নাও। তুমি দিচ্ছ, না নিয়ে কি পারি? কিন্তু তার আগে তোমার প্লেটের কাবাবটা তো শেষ করো। সেই কখন থেকে নিয়ে বসে আছো? আকাশ পরম যত্নে লামিয়ার প্লেটে কাবাবটা ভেঙে দেয়। তাদের এই খুনসুটি দেখে আশফাক চৌধুরীর গম্ভীর মুখটা একটু হলেও নরম হয়। তা তোমাদের নতুন জীবন কেমন চলছে? মানিয়ে নিতে পারছো তো? দাদু, লামের মতো একজন জীবনসঙ্গী থাকলে মানিয়ে নিতে কোনো সমস্যাই হয় না। আমি তো ভাবতেও পারিনি অফিসের ওই কঠিন রাজভারী মহিলাটা ভেতরে ভেতরে এতটা কেয়ারিং আর ভালোবাসায় পরিপূর্ণ। আমি সত্যিই খুব ভাগ্যবান। আরে থামো তো, দাদুর সামনে বেশি বেশি বলছো। বরং আমি ভাগ্যবান তোমার মতো একজন সাপোর্টিভ হাজব্যান্ড পেয়ে। ও সারাদিন অফিসের পরে বাসায় এসেও আমার কাজে সাহায্য করে, আমার খেয়াল রাখে। তাদের অভিনয় এতটাই নিখুঁত ছিল যে আশফাক চৌধুরীর সন্দিহান মনও বিশ্বাস করতে শুরু করে। কিন্তু অভিনয়ের বাইরেও কিছু জিনিস ঘটছিল যা ছিল সম্পূর্ণ বাস্তব। খাওয়ার পর যখন তারা বাগানে হাঁটতে বের হয়, তখন হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। লামিয়া শাড়ি পরে থাকায় শীতে হালকা কেঁপে ওঠে। ইস, হঠাৎ করেই ঠান্ডাটা বেড়ে গেল। দাঁড়াও। আকাশ নিজের শরীর থেকে ব্লেজারটা খুলে নিয়ে পরম মমতায় লামিয়ার গায়ে জড়িয়ে দেয়। এই কাজটা তাদের অভিনয়ের অংশ ছিল না, এটা ছিল আকাশের ভিতর থেকে আসা এক স্বতঃস্ফূর্ত যত্ন। আকাশ লামিয়ার কাঁধে হাত রেখে বলে, এবার ঠিক আছে? হুম। লামিয়ার বুঝতে বাকি থাকে না, আকাশের এই যত্ন, এই খেয়াল রাখা, এই পুরোটাই অভিনয় নয়। তার প্রতি আকাশের এই নরম আচরণে লামিয়ার কঠিন মনের বরফটা ধীরে ধীরে গলতে শুরু করে। এরপর তারা রাত 11টায় লামিয়ার পেন্ট হাউসের উদ্দেশ্যে রওনা হয়।
গাড়িতে। রাতে নিস্তব্ধ রাস্তা ধরে গাড়িটা এগিয়ে চলেছে। রেডিওতে বাজছে একটা রোমান্টিক গান। গাড়ির ভিতরে দুজনেই চুপচাপ। আজকে রাতের অভিনয় তাদের দুজনকে মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছে, কিন্তু এর অদ্ভুত ভালো লাগাও কাজ করছে। ধন্যবাদ আকাশ। ধন্যবাদ কেন? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। চুক্তিতেই তো লেখা ছিল। চুক্তিতে লেখা ছিল অভিনয় করার কথা, কিন্তু আপনি যা যা করেছেন তার পুরোটাই অভিনয় ছিল না। লামিয়ার এ কথায় আকাশ তার দিকে তাকায়। লামিয়াও তার দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন কিছু একটা ছিল যা আকাশ আগে কখনো দেখেনি। ঠিক ধরেছ, আমি যা করেছি তার পুরোটাই অভিনয় ছিল না। কারণ আমি যখন তোমার গায়ে ব্লেজারটা জড়াচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি আমার বসকে শীতের হাত থেকে বাঁচাচ্ছি না, আমি আমার ভালোবাসার মানুষটাকে উষ্ণতা দিচ্ছি। ভালোবাসার মানুষ, এই দুটো শব্দ লামিয়ার বুকের ভিতরটা কাঁপিয়ে দেয়। সে কোনো উত্তর দিতে পারে না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর পেন্ট হাউসের লিভিং রুমে বাসায় ফেরার পর লামিয়া সোফায় এসে বসে। আকাশ তার সামনে এসে দাঁড়ায়। দুজনের চোখেই জমে আছে অনেক না বলা কথা। লামিয়া আকাশের চোখে চোখ রেখে বলে, আমাদের চুক্তিটা ছিল শুধু 1 বছরের জন্য। হ্যাঁ ছিল। আকাশ ধীরে ধীরে লামিয়ার দিকে এক ধাপ এগিয়ে আসে। সে লামিয়ার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো নিজের হাতের মধ্যে তুলে নেয়। কিন্তু আমি যদি এই চুক্তিটা আর মানতে না চাই, আমি যদি এই অভিনয়টাকে সত্যি করতে চাই, লামিয়া, আমি কি এই চুক্তিটা আজীবনের জন্য নবায়ন করতে পারি? লামিয়ার চোখ বেয়ে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তার এতদিনের অহংকার, তার কঠিন খোলসটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে মুচকি হাসে, আর সেই হাসিতেই ছিল তার সম্মতি। আপনি জানেন আকাশ, আমাদের বিয়ের আগের রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? কি স্বপ্ন? না, আপনি বলুন, আপনার কি কখনো মনে হয়েছে যে আমরা আগেও খুব কাছাকাছি এসেছি, কিন্তু সেটা বাস্তবে নয়? হ্যাঁ হয়েছে। বিয়ের কিছুদিন আগে এক রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। গাজীপুরের মেঘডুবি রিসোর্ট, ঝুম বৃষ্টি হচ্ছিল, আর আপনি একটা ভেজা আকাশে নীল শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন। আকাশের কথা শুনে লামিয়ার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। আপনি আপনি কীভাবে জানলেন? আমি তো ঠিক এই স্বপ্নটাই দেখেছিলাম, কিন্তু স্বপ্ন তো আমি আপনার কানের কাছে বলেছিলাম। অফিসে তো অনেক সাহস দেখাও, এখানে কি হলো? আর তারপর আপনি আমাকে চুমু খেয়েছিলেন। দুজনে স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এই অবিশ্বাস্য টেলিপ্যাথি তাদের বুঝিয়ে দেয় যে তাদের এই সম্পর্কটা শুধু একটা চুক্তির বাঁধনে সীমাবদ্ধ নয়, এর শিকড় আরও অনেক গভীরে। লামিয়া আর কোনো কথা না বলে আকাশের বুকে মাথা রাখে। অফিসে সেই অহংকারী গুন্ডি বস অবশেষে তার রোমান্টিক বউ হয়ে ওঠে। আকাশ লামিয়ার চুলে বিলি কাটতে কাটতে বলে, আমি তোমাকে ভালোবাসি লামিয়া। অফিসের প্রথম দিন থেকে হয়তো তোমার ওই রাগ, তোমার ওই জেদের আড়া থাকা আসল মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। লামিয়া আকাশের বুকের শার্ট খামচে ধরে। আমিও তোমাকে ভালোবাসি আকাশ। আমি হয়তো কখনো প্রকাশ করতে পারিনি, কিন্তু তোমার ওই জেদ, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস, সব কিছুই আমাকে তোমার দিকে টেনেছে। আকাশ লামিয়ার মুখটা তুলে ধরে। তাদের ঠোঁট দুটো মিলিত হয় এক গভীর আবেগী চুম্বনে। এই চুম্বনে কোনো যুক্তি ছিল না, ছিল শুধু দুটো মানুষের এতদিন ধরে চেপে রাখা ভালোবাসা আর তীব্র আকাঙ্ক্ষা। আকাশ লামিয়াকে আলতো করে কোলে তুলে নেয়। লামিয়া তার গলা জড়িয়ে ধরে। নিয়ম নাম্বার 1 আজ থেকে বাতিল। আকাশ, আজ রাত আমি আর তোমার থেকে আলাদা ঘরে থাকতে চাই না। আমি শুধু তোমার হতে চাই, পুরোপুরিভাবে। লামিয়ার কণ্ঠের উত্তেজনায়, তার চোখের আমন্ত্রণে আকাশ বুঝতে পারে আজ রাতে তাদের সম্পর্কে শেষ দেয়ালটাও ভেঙে পড়তে চলেছে। লামিয়ার কপালে চুমু খেয়ে গভীর আবেগী গলায় বলে, আজ থেকে আর কোনো নিয়ম নেই লামিয়া, কোনো চুক্তিও নেই, আছে শুধু ভালোবাসা, আর তুমি আর আমি। আকাশ লামিয়াকে কোলে নিয়ে তাদের বেডরুমের দিকে এগিয়ে যায়। ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ভিতরে দুটো ভালোবাসার শরীর মিশে যাচ্ছিল একে অপরের সাথে, এক নতুন চুক্তিহীন ভালোবাসাময় জীবন শুরু করার জন্য।